ক্লাসগুলোতে প্রপারলি মনোযোগ দিতে পারবা। I believe তোমাদের ফাইনাল শুড বি much more straightforward for you guys. So এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছিলাম এনার্জি কনসিডারেশন নিয়ে, যেখানে বলছিলাম যে এনার্জিকে যদি আমরা চিন্তা করি, টোটাল এনার্জি তিনটা ভাগ থাকে। একটা অংশ থাকে পটেনশিয়াল এনার্জি, আরেকটা ইন্টারনাল, আরেকটা কাইনেটিক। সো পটেনশিয়াল এনার্জি আমরা আসলে কি বিভব শক্তি, যেটা আমরা পেতাম হচ্ছে এলিভেশনের কারণে। এলিভেশন যদি উপরে উঠে তাহলে পটেনশিয়াল এনার্জি বাড়ে। সো পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট ছিল জেড বা জি, আর এটা ইউনিট এনার্জি ইউনিট যেটা হয় সেটাই। ইন্টারনাল এনার্জি যেটা মোস্টলি আমরা জানতাম যে তোমার মলিকুলার মোশনের কারণে বা মলিকুলগুলার ইন্টারমলিকুলার ফোর্সের কারণে, যেটা সূত্র ছিল হচ্ছে তোমার সিভি ইন্টু ডেল টি, তার মানে টেম্পারেচার চেঞ্জের কারণে এবং তার স্পেসিফিক হিট দিয়ে, ওই স্পেসিফিক হিট ইজ আ প্রপার্টি অফ দ্যাট স্পেসিফিক লিকুইড অর ফ্লুইড হোয়াটএভার ইউ আর ডিলিং উইথ। সো সেটা ছিল ইন্টারনাল এনার্জি, সিভি মাল্টিপ্লাইড বাই ডেল টি বা টেম্পারেচার চেঞ্জ। কাইনেটিক এনার্জি নিয়ে আমরা একটু পড়তে গিয়ে আমরা অনেক কিছু দেখছিলাম, বাট ইন জেনারেল ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট ছিল আলফা ভি স্কয়ার বাই 2g। তো হ্যাভিং সেড দ্যাট, আমরা কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর দেখছিলাম, যেটার কারণে আমরা ইন জেনারেল আলফার মানটা কিভাবে বের করে না করে। সো এরপরে আমরা লেকচারস গুলাতে দেখছিলাম যে আমরা এনার্জির একটা ওভারঅল জেনারেল ইকুয়েশন কিভাবে তৈরি করা যায়। আমরা দেখছিলাম যে ইট বেসিক্যালি কামস ফ্রম the first law of thermodynamics, যেটাতে বলে যে কোনো সিস্টেমে চেঞ্জ ইন এনার্জির যে চেঞ্জটা হবে, এটা বেসিক্যালি ইজ ইকুইভ্যালেন্ট টু অর ইকুয়ালস টু দ্য চেঞ্জ ইন হিট অ্যান্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সো যে কোনো একটা নির্দিষ্ট সময় টোটাল যে এনার্জি, তার 1 ঘন্টা পরে যে টোটাল এনার্জিটা থাকবে, সেই যে এনার্জিটা চেঞ্জটা হবে, সেই এনার্জিটা চেঞ্জটা অ্যাকচুয়ালি এনার্জি উইল বি কনভার্টেড টু ইদার হিট or ওই এনার্জিটা দিয়ে কোনো কিছু কাজ হয়েছে, তাই না? সো এগুলো আমরা উই অলরেডি ওয়েন্ট থ্রু অল অফ দিজ ডিটেইলস, যেখান থেকে আমরা সবকিছু বের করে টোরে আমরা ফাইনালি উই কেম টু দিস জেনারেল ফর্ম অফ দি ইকুয়েশন অফ দি স্টাডি ফ্লো। এই পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল না আগের ক্লাসগুলোতে? ওকে, পারফেক্ট। সো এখানে আমরা আগের ক্লাসটা হচ্ছে উই এন্ডেড দ্য লাস্ট ক্লাস এক্স্যাক্টলি হিয়ার। তো যেখানে আমরা যেটা বললাম যে দিস ওয়াজ এ ফর্ম অফ দ্য জেনারেল এনার্জি ইকুয়েশন, যেখানে আমাদের Z1 ছিল আমাদের এলিভেশন, পি বাই গামা ছিল আমাদের প্রেসারের টার্ম, কাইনেটিক এনার্জি, ইন্টারনাল এনার্জি, HM ছিল হচ্ছে যদি তুমি কোনো যন্ত্র বা মেশিন দাও, সেই মেশিনের সক্ষমতাটা, Q8 ছিল হচ্ছে যে যদি তুমি কোনো হিট সোর্স অ্যাড করো বা হিট যদি সিস্টেম থেকে বের হয় সেটা, এবং এখান থেকে আমরা জেনারেল এনার্জি ইকুয়েশন পাচ্ছিলাম, যেটা ইজ অ্যাপ্লিকেবল টু স্টেডি ফ্লো। কারণ কি আমরা এই ইকুয়েশনটা যখন ডেভেলপ করি তখন আমরা ধরেই নিছিলাম যে ওভারঅল ফ্লুইড সিস্টেমে অথবা কন্ট্রোল ভলিউমে যে পরিমাণ ফ্লুইড ওয়েট এন্টার করবে, সেই পরিমাণ ফ্লুইড ওয়েট এক্সিট করবে। তার মানে the total weight of the fluid remains constant whether it enters the system or exits the system. And as mentioned in the last class, a equation and the continuity equation, jeta chilo Q is equals to A1 V1 A2 V2, are the two key important equations that is used to solve many problems in fluid mechanics. এবং these two equations তোমাদের গোয়িং ফরওয়ার্ড, যেটা আগের ক্লাসে বলছি কিনা আমার মনে পড়তেছে না, সেটা হচ্ছে তোমাদের এই সেমেস্টারে লাগবে, পরের সেমেস্টারে ওপেন চ্যানেল ফ্লোতে লাগবে, তারপরের সেমেস্টারে ইরিগেশনে লাগবে, তারপরের সেমেস্টারে তোমরা যখন পাশ করে বের হয়ে যাবে তোমাদের চাকরির পরীক্ষাতে লাগবে, এন্ড গোয়িং ফরওয়ার্ড তোমরা ওভারঅল যখন বিভিন্ন ওয়াটার রিলেটেড মডেল, ওয়াটার রিলেটেড তোমার সিস্টেম বা ওয়াটার রিলেটেড প্রজেক্টস ডেভেলপ করবে, তোমাদের এই বেসিক আইডিয়াস গুলোতেই উপরই দাঁড়ায় বড় হবে, ছোট হবে। সো হ্যাভিং সেড দ্যাট, this is the general form of equation যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি স্টেডি ফ্লো এর জন্য। when it comes to turbulent energy বা turbulent flow, যদি ফ্লোটা স্টেডি না হয়ে বা ল্যামিনার না হয়ে যখন টার্বুলেন্ট হয়, তখন সাধারণত তোমার টার্বুলেন্টটার ভেলোসিটি এত বেশি থাকে যে এটা এডি ক্রিয়েট করে। হোয়াট ইজ এডি? এডি ইজ বেসিক্যালি ঘূর্ণন, যদি সত্যি যে ঘূর্ণন বা রোটেশনাল ফ্লো তৈরি করে, এবং এই রোটেশনাল ফ্লো গুলা বা এডি তৈরির কারণে তোমার এই এডিটা বা রোটেশনাল ফ্লোটা ফ্রিকশন জেনারেট করে। হ্যাঁ, ফ্রিকশন জেনারেট করে, এর মধ্যে কাইনেটিক এনার্জি of that turbulent fluctuation of velocity. So these are the rotational kinetic energy of eddies initiated by fluid friction and the kinetic energy of the turbulent fluctuation of the velocity. So a rotational flow ta basically tomar eddy generate kore, je eddy ta tomar fluid
ফ্রিকশন জেনারেট করে। এখন এই ইকুয়েশনের কোথাও এমন কোনো টার্ম নাই যেটা বেসিক্যালি তোমার এই অংশটাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, সো আমরা এখানে দেখছি তোমার এলিভেশনের অংশ আছে, প্রেসারের অংশ আছে, বা তোমার ভেলোসিটির অংশ আছে, যেটা রেগুলার ভেলোসিটি। এই যে বড় হাতের ভি কি ছিল? অ্যাভারেজ ভেলোসিটি বা টার্বুলেন্ট ভেলোসিটি বা টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে যেই রোটেশনাল কাইনেটিক এনার্জি যেটা তোমার ভেলোসিটির ফ্লাকচুয়েশনের জন্য এবং এডির জন্য তৈরি হয়, সেটা এখানে নাই। সো এই ক্ষেত্রে যেটা হয় যে তোমার সাধারণত কাইনেটিক এনার্জিটাকে আমরা সাধারণত তোমার which means এই থার্ড কম্পোনেন্ট অফ দ্যাট ইকুয়েশন যে ভি স্কয়ার বাই 2 যেটা সাধারণত তোমার পি এর টার্মে, অর্থাৎ তোমার কি বলে এটাকে প্রেসারের দ্বারা যে কাজটা হয় সেই টার্মটা, অথবা তোমার এলিভেশন হেডে কনভার্ট করে বা ট্রান্সফর্ম করে। হ্যাঁ, সাধারণত। হ্যাঁ, কিন্তু কাইনেটিক এনার্জির ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যেহেতু ফ্রিকশন জেনারেট করে, এটা অ্যাকচুয়ালি হিটের একটা সোর্সে বা থার্মাল এনার্জিতে চলে যায়, এবং থার্মাল এনার্জি বা তাপ রিলেটেড এখানে একমাত্র টার্ম হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে? সো টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে ইকুয়েশন তোমার অ্যাপ্লাই করতে হলে তোমাকে বেসিক্যালি আই এর উপরে জোর দিতে হবে, কিংবা আই এর একটা চেঞ্জেস করতে হবে, অথবা আই কে বাড়াইতে বা কমাইতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান ওয়ে ইউ ক্যান ডু ইট। আর এই ফ্লোটার ক্ষেত্রে তুমি যদি দিস ইজ দ্য এখানে গামা 1 এবং গামা 2 বদলাচ্ছে। গামা 1 গামা 2 বদলাচ্ছে, তার মানে কি এখানে আমরা অ্যাকচুয়ালি কম্প্রেসিবল ফ্লুইড নিয়ে ডিল করতেছি, যেটার স্পেসিফিক ওয়েট সেকশন 1 এ একরকম, সেকশন 2 তে আরেক রকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যদি গামা 1 গামা 2 দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, বাট যদি না দেওয়া থাকে ইন দ্যাট কেস আমাদেরকে অ্যাকচুয়ালি প্রেসার বা ভলিউম বা টেম্পারেচার এগুলো থেকে আমাদের বেসিক্যালি গামা 2 বা গামা 1 এর মান বের করে নিতে হবে। However, having said that, these are all theories. What I'm telling you right now are theories, theoretical consideration, যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি as an engineer, as a fluid mechanics expert or whatever you call it, আমরা এইভাবে চিন্তা করি আচ্ছা কিভাবে বাস্তব জীবনের ঘটনাগুলাকে, which means বাস্তব জীবনে যেভাবে ফ্লো মুভ করতেছে বা ফ্লুইডটা তোমার মুভ করতেছে উইথ স্পেসিফিক ভেলোসিটি, উইথ স্পেসিফিক এনার্জি এন্ড আদার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্যাট ফ্লো, সেটাকে কিভাবে আমরা গাণিতিকভাবে এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, সো এই ইকুয়েশনটাতে যদি তোমার ধরো চিন্তা করো, ইফ দ্যাটস এ পাইপ, যে পাইপটা ধরো তোমার একটা সেকশন থেকে আরেকটা সেকশনে, ধরো তোমার মহাখালী থেকে ধরলাম তেজগাঁ পর্যন্ত যাচ্ছে, যেখানে এলিভেশনের খুব বেশি পরিবর্তন হচ্ছে না, ইন দ্যাট কেস আমরা Z1 Z2 এর মান সমান হবে, এবং আমরা তুমি এইখানে এই Z1 Z2 টার্মটাকে তুমি জিরো হিসেবে ধরে নিতে পারো। সো ইউ ক্যান সিম্পলিফাই দিস ইকুয়েশন। ফর এক্সাম্পল, যদি তোমার এমন ভাবে তোমার কন্ডুট বা যেই পাইপ, হ্যাঁ, যেই পাইপ বা যেই টিউব বা যেই ভেসেল দিয়ে তোমার ফ্লুইডটা ফ্লো করবে, সেটা যদি ইনসুলেটেড হয়, তার মানে তাপ বেরো হচ্ছে না, তাপ ঢুকতেছেও না, সেক্ষেত্রে আমাদের QH টার্মটাকেও আমরা জিরো করতে পারি। যদি if there is no machine between the two sections of that flowing fluid, তাহলে আমরা কি HM টাকেও জিরো ধরতে পারি। হ্যাঁ, সো দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন ফর স্টেডি ফ্লো। তুমি যদি টার্বুলেন্টের জন্য এটাকে ব্যবহার করতে চাও, তাহলে তোমার আই টার্মটাতে তোমার ওই অ্যাডিশনাল এডির কারণে যেই কাইনেটিক এনার্জি অ্যাড হতে পারে সেই কম্পোনেন্টটা বের করতে হবে বা অ্যাড করতে হবে। তোমার যদি এলিভেশন সমান হয় দুইটা সেকশনের মধ্যে, তাহলে তোমার Z1 Z2 এর মান সমান, সেই টার্মটাকেও তুমি বাদ দিয়ে দিতে পারো। আমাদের যদি ওয়েল ইনসুলেটেড হয় বা টেম্পারেচার যদি তোমার বাইরে ভিতরে একই রকম হয়, তার মানে কি কোনো তাপ আদানও হচ্ছে না, প্রদানও হচ্ছে না, তাই না? সেক্ষেত্রে আমার QH টার্মটাকে আমরা জিরো ধরতে পারি। যদি আমাদের কোনো মেশিন লাইক পাম্প, টারবাইন, কম্প্রেসর, এনি অফ দিস থিংস তারা যদি না থাকে, তাহলে আমার HM টাকেও আমরা শূন্য ধরতে পারি। ইউজুয়ালি তোমার লিকুইডকে বা পানিকে আমরা কি বলি? রিলেটিভলি ইনকম্প্রেসিবল। তোমাদের চ্যাপ্টার 1 এর যাদের মনে আছে যে মার্কারি পানির চেয়ে, তোমার মার্কারিকে এক ধরনের PSI দিলে ওর মধ্যে একটা এক্সপ্যানশন বা কম্প্রেনশন যতটুকু হয়, বা লিকুইডের ক্ষেত্রে সাধারণত তোমার ভলিউমেট্রিক এক্সপ্যানশন খুব কম হয়। ওর উপর তুমি যদি টেনসাইল স্ট্রেস দাও বা ওর উপর তুমি যদি বল প্রয়োগ করো বা চাপ দাও, তার উপর দিয়ে তোমার খুব বেশি সে এক্সপ্যান্ড কম্প্রেস হয় না, যে কোনো আমরা লিকুইডকে বলতাম রিলেটিভলি অর অলমোস্ট ইনকম্প্রেসিবল। গ্যাস বা ভ্যাপারের ক্ষেত্রেও সাধারণত দেখা গেছে যে তোমার যদি স্পেশালি পাইপ ফ্লো এর ক্ষেত্রে খুব বেশি তোমার অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। ইন মেনি অফ দিস কেসেস আমরা অ্যাকচুয়ালি ইনকম্প্রেসিবল ধরলে গামা 1 আর গামা 2 কেও আমরা
কনস্ট্যান্ট ধরতে পারি, যে একই গামা, খুব বেশি অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, সেকশন 1 থেকে সেকশন 2 তে একই গ্যাস যাচ্ছে, বা সেকশন 1 থেকে সেকশন 2 তে একই লিকুইড যাচ্ছে। সো ইন দোজ কেসেস তুমি অ্যাকচুয়ালি গামা 1 গামা 2 এর জায়গায় শুধু গামা লিখলে হবে। তোমাদের যাদের লাস্ট চ্যাপ্টারে মনে আছে বা লাস্ট লেকচারে মনে আছে যে দি মোমেন্টাম কারেকশন ফ্যাক্টর বা কাইনেটিক এনার্জি কারেকশন ফ্যাক্টর আলফার মানটা আমরা টার্বুলেন্ট ফ্লো এর জন্য, টার্বুলেন্ট ফ্লো ইন পাইপ, নট টার্বুলেন্ট ফ্লো ইন দি ওশান। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো তোমাদের অ্যাটলিস্ট রিয়েল লাইফের ঘটনাগুলো বোঝার জন্য এই জিনিসগুলো বোঝা উচিত। কারণ তোমাদের মনে প্রশ্নই জাগতে পারে যে স্যার টার্বুলেন্ট ফ্লো ইজ ভেরি টার্বুলেন্ট। হ্যাঁ, তোমরা যদি লুক আপ করো, আমি আই থিঙ্ক chapter 6 or somewhere later down the line তোমাদেরকে হয়তো বা ওশানের টার্বুলেন্ট ফ্লোর কিছু জিনিস বলবো, just for curiosity if you have any. So having said that, যেটা বললাম যে আমরা সাধারণত তোমার why there is another extra O, so to simplify, so alpha মানটা আমরা টার্বুলেন্ট ফ্লো ইন পাইপ আমরা ধরতাম হচ্ছে 1.06 বা 1.03, which is actually very close to তোমার 1. সো সেক্ষেত্রে তুমি আলফার মানটা যদি 1 ধরো, এই ইকুয়েশনটাকে তুমি v²/2g লিখতে পারো। হ্যাঁ, ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমরা আলফা মানটা ধরতাম 2, ইফ ইউ রিমেম্বার, আলফা মান 2 ধরতাম। বাট সাধারণত দেখা যাচ্ছে এখানে একটা স্পেস হবে, ও নো, স্পেস হলে আবার গন্ডগোল করে। what about this? তাও গন্ডগোল করে। আচ্ছা, এখন গন্ডগোল করতেছে না। অলরাইট, সো ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমরা আলফা মানটা 2 ধরতাম। বাট সাধারণত ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে আমরা জানি যে ভিসকোসিটির চেয়ে ভেলোসিটির ইম্প্যাক্ট অনেক কম, বা ভেলোসিটির মানটা অনেক কম, যে কারণে ফ্লোটা ল্যামিনার বা লেয়ার ফ্লো করে। তার মানে কি ভি এর মানটা অ্যাকচুয়ালি বেশ কম। সো ভি এর মানটা কম থাকার কারণে, এবং দেখা যাচ্ছে রিয়েল লাইফ ভ্যালুস গুলো যখন আমরা এইসব ইকুয়েশনে পুট করি বা পুট ইন করি, তখন দেখা যাচ্ছে যে তোমার v²/2g যে টার্মটা থাকে সেটা অন্য টার্মগুলোর চেয়ে অনেক কম হয়ে যায়। সেক্ষেত্রে তুমি আলফার মান 1 ধরো বা 2 ধরো, খুব বেশি এরর হয় না। সো ইভেন তুমি ল্যামিনার ফ্লোর ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইউ ক্যান সিম্পলিফাই দিস ইকুয়েশন। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার থাকে না, এখানে আলফা মানটাও চলে যায়, গামা 1 গামা 2 এর জায়গায় গামা লিখতে পারো। সো তুমি অ্যাকচুয়ালি আরো সিম্পলিফাই করতে পারো। This is a philosophy that engineers I have seen, আমার এক্সপেরিয়েন্সে আমি দেখছি যে সায়েন্টিফিক বা সায়েন্সের অংশটুকু আমরা যখন ইঞ্জিনিয়াররা আমাদের কাজের জন্য নিয়ে আসি বা ব্যবহার করি, তখন আমরা অনেক সিম্পলিফাইড একটা ফর্মে নিয়ে আসি, সো উই ক্যান অ্যাপ্লাই দিস ইকুয়েশনস ফর টু সলভ রিয়েল লাইফ প্রবলেমস। কিন্তু যদি আমরা প্রসেস বুঝতে চাই, অ্যাজ ইন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি টার্বন ফ্লো এর জন্য কি এটা থাকতে পারে নাকি, কিংবা যেমন ধরো পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবী ঘোরার কারণে একটা সব ফ্লোর মধ্যে তো একটা রোটেশনাল ইফেক্ট থাকবে, যেটাকে আমরা বলি করিওলিস ইফেক্ট। সো এই ধরনের প্রসেস কিভাবে আমি অ্যাড করতে পারবো, উইচ ইজ পিওর ফিজিক্স বা পিওর সায়েন্স, সেই ধরনের কেসেসে অ্যাকচুয়ালি তোমার এই জিনিসগুলোকে আমরা আরো বেশি গুরুত্ব দিয়ে দেখবো। বাট ফর নাও অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ইকুয়েশন গুলাকে ছোট করে বা তোমার আরো শর্টেন বা আরো সিম্পলার করতে পারি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে সো উই ক্যান অ্যাপ্লাই দিস টু solve real world problems. আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, আরো অনেক সিম্পলিফিকেশন করা যায়। ফর এক্সাম্পল যেটা বললাম যে তোমার এই ফ্লুইড ফ্রিকশনটা, যেটা ফ্রিকশনের কারণে তোমার এডি হয় বা টার্বুলেন্স হয়, অথবা ভাইস ভার্সা, টার্বুলেন্স বা এডির কারণে ফ্লুইড ফ্রিকশন হয়, এবং যেটা বললাম যে সেটার কারণে তোমার এই টার্বুলেন্ট ফ্লো বা টার্বুলেন্ট মোশনের ক্ষেত্রে তোমার এক্সট্রা কিছু কাইনেটিক এনার্জি হয়, যেটা তোমার ভেলোসিটি, যেটা এডিশনাল ভেলোসিটি তোমার তৈরি হতে পারে বা হচ্ছে বিকজ অফ টার্বুলেন্ট ফ্লো, সেটা সাধারণত হিটে কনভার্ট হয়। সো সেক্ষেত্রে তোমার বেসিক্যালি থার্মাল এনার্জিতে একটা কম্পোনেন্ট অ্যাড করতে হয়। আচ্ছা, এখন যদি এই ইকুয়েশনটা, ইফ ইউ লুক এট দিস ইকুয়েশন, যদি কোনো হিট এই সিস্টেমকে ছেড়ে না যায়, সো সেকশন 1 যেটা বললাম যে মহাখালী থেকে তোমার সেকশন 1, তেজগাঁওতে তোমার সেকশন 2। সো এই সেকশন 1 থেকে সেকশন 2 পর্যন্ত তোমার আন্ডারগ্রাউন্ড বা ওভারগ্রাউন্ড যে পাইপটা চলে গেছে, যদি এখান থেকে কোনো হিট না বের হয়, তাহলে বেসিক্যালি যেটা হবে যে তোমার টেম্পারেচারটা বেড়ে যাবে। হ্যাঁ, বিকজ তোমার ফ্লো এর কারণে বেসিক্যালি তোমার যদি এডিশনাল ফ্রিকশন তৈরি হয় বা ফ্রিকশনের কারণে তোমার দেখা গেছে কি যে ওই ফ্রিকশনের এনার্জিটা কনভার্ট হবে হচ্ছে থার্মাল এনার্জিতে। এই ধরনের কেসেসে তোমার দেখা যায় যে I2টা, which is the internal energy at section 2, section 1 এর চেয়ে বেশি হয়। ঠিক আছে? সো যদি সিস্টেম থেকে কোনো হিট না বের হয়,
যে হিটটা বের হয়ে হয়তো বা থাকে না টেম্পারেচারটাকে ও সমান রাখতো, কনস্ট্যান্ট রাখতে পারতো, সেক্ষেত্রে তোমার I2 আর I1 সমান হয়, যে ইন্টারনাল এনার্জি সমান, বিকজ যে তোমার ও তরলটা বা লিকুইডটা প্রবাহের কারণে যে তাপ উৎপন্ন হতে পারে ঘর্ষণের কারণে, হ্যাঁ, সো যখন when it moves ও কি তোমার পাইপের সাথে ও ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। যদি ফ্রিকশনটা নেগলিজিবল হয় তাহলে ডিফারেন্ট কথা, যে না ফ্রিকশন তেমন হচ্ছেই না। বাট যখন সাধারণত ফ্রিকশন হয়, কোনো ক্ষেত্রে ফ্রিকশন it is negligible, কোনো ক্ষেত্রে friction is not negligible. That depends on তোমার পাইপের কোয়ালিটি, তোমার ফ্লোয়ের ডিজাইন কনসিডারেশন, all of many of the things যেটা রিয়েল লাইফে আসবে। সো যেটা বললাম, যদি সেকশন 1 থেকে সেকশন 2 তে যদি কোনো হিট সিস্টেমে কন্ট্রোল ভলিউমটা থেকে না বের হয়, তাহলে আমাদের তাপমাত্রাটা বেড়ে যাবে। কারণটা হচ্ছে ফ্রিকশনটা কনভার্ট হবে হিটে। ইন দোজ কেসেস তোমার I2, অর্থাৎ সেকশন 2 তে তোমার যে ইন্টারনাল এনার্জি হবে সেটা সেকশন 1 এর চেয়ে বেশি হবে। আর আমি যদি কনস্ট্যান্ট রাখতে পারি টেম্পারেচারটাকে, তাহলে সিস্টেমটা কি হিটটাকে বের করতে দিয়ে তোমার I2 আর I1 সমান রাখবে, হ্যাঁ। সো ইন মেনি অফ দিস কেসেসে তোমার আমাদের কিছু এনার্জি সিস্টেম থেকে আমরা হারাই, এবং হারাই বলতে বোঝাচ্ছি যেটা বললাম যে ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী কি, যে আমাদের শক্তির কোনো কি বলে ডিস্ট্রাকশন বা তোমার শক্তির কোনো শেষ নাই, ক্ষয় নাই, হ্যাঁ, বাংলা হচ্ছে ক্ষয় নাই, তাই না? তো সেক্ষেত্রে তোমার যেটা হয় যে তোমার এই লস যে এনার্জিটা আমার সেকশন 2 তে আমি ধরে নিলাম যে আমার অ্যাকচুয়ালি 3000 জুল এনার্জি পাওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি এত এনার্জি পাচ্ছি না। সাধারণত এটা যে মেকানিক্যাল এনার্জি লস ডিউ টু ফ্রিকশন হয়, যেটা হিটে কনভার্ট হয়, এবং এই হিটটা থেকে আমরা হিট লস QH-টা পাই, হ্যাঁ। এই QH-টা টার্মটা কি ছিল, যে যদি আমি অ্যাডিশনাল কোনো এনার্জি সিস্টেমে ইনপুট দেওয়া হয় অথবা সিস্টেম থেকে বের করে দেওয়া হয়, হ্যাঁ। সো হ্যাভিং সেড দ্যাট, এখন আমাদের এই জেনারেল এনার্জি ইকুয়েশনের একটা কি পার্ট এসে গেছে, যে হিটের সাথে ফ্রিকশনের সম্পর্ক, তাই না? যে আচ্ছা একটা ফ্রিকশন হবে, ফ্লুইডটা মুভ করবে। সো দিস বিকামস অ্যান ইম্পর্টেন্ট টার্ম, বিকজ আমরা চাই যে আমাদের তোমরা যদি কমন সেন্সে চিন্তা করো, যে প্রত্যেকটা পাম্প দিয়ে পানিটা আমরা উপরে তুলি, বা somehow some form of energy is used for the liquid to travel. সো তুমি চিন্তা করে রাখছো যে আচ্ছা আমার যে তরলটা উঠতেছে বা যে তরলটা মুভ করবে, সেই তরলটার শক্তি থাকবে হচ্ছে এতটুকু এক্স পরিমাণ, এবং এক্স পরিমাণ এনার্জি দিয়ে ও যেতে পারবে হচ্ছে ওয়াই পরিমাণ ডিস্টেন্স। এখন যদি ওর এনার্জিটা এক্স হয় at the beginning section 1, but মুভ করতে করতে ওর সেকশন বি সি ডি কোনোটাতে তার এনার্জি এক্স এর জায়গায় এক্স এর থেকে কমে গেল, তাহলে কিন্তু ও ওয়াই ডিস্টেন্স ট্রাভেল না করে তার চেয়ে কম করবে। সিমিলার টু ইয়োর লাইফ, তুমি যদি চিন্তা করে রাখো যে আমি আজকে আমি হাঁটা দিব, বাসা থেকে হাঁটা দিয়ে আমি এশিয়া প্যাসিফিক পৌঁছাইতে চাই, গিভেন যে তুমি দূরে থাকো, কিংবা তুমি চিন্তা করলে যে আমি উত্তরা থেকে হেঁটে মহাখালী গিয়ে আমি হাঁটবো, তাই না? তো তুমি ধরে রাখছো যে উত্তরা থেকে মহাখালী তোমার এনার্জি আছে যতটুকু, সেই এনার্জি তুমি 3 ঘন্টায় যেতে পারবা, তাই না? কিন্তু দেখা যাবে রিয়েল লাইফে তুমি 3 ঘন্টায় যেতে পারতেছো না, আর একটু বেশি সময় লাগতেছে। ইট মিনস তোমার কিছু এনার্জি লস চলে গেছে। সো পাইপড ফ্লোর কারণে বা ইন্টারনাল যেসব ফ্লো হয়, উইচ মিনস পাইপের ভিতর দিয়ে বা স্টেডি ধরনের কন্ডিশনে যেসব ফ্লো গুলো হয়, এই ফ্লো গুলোর ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় মূলত 3টা কারণে। 1 নম্বর কারণে হচ্ছে ওর যদি কোনো কারণে ওর টেম্পারেচারে চেঞ্জ হয়। 2 নম্বর হচ্ছে যে ওর থেকে কোনো এক্সটার্নাল এনার্জি, তার সিস্টেমের তো একটা হিট আছে, এর বাইরে যদি কোনো হিট ওই সিস্টেম থেকে বের হয়ে যায় অথবা অ্যাড হয়। 3 নম্বর হচ্ছে তার ফ্রিকশনের কারণে যদি হিট জেনারেট হয়। এই 3টা কারণে তোমার যে কোনো ফ্লুইড যখন ফ্লো করে তখন তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়। এবং গোয়িং ব্যাক টু দ্য ভেরি ফার্স্ট লেকচার অফ দিস চ্যাপ্টার, আমরা জানি যে ইন্টারনাল এনার্জির চেঞ্জটাকে আমরা সি ইন্টু ডেল টি দিয়ে এক্সপ্রেস করতাম, যেখানে সি ছিল হচ্ছে ওই ফ্লুইডের স্পেসিফিক হিট। যদি আমরা ইন্টারনাল এনার্জি পার ওয়েটে আনতে চাই, যেটা বড় আই দিয়ে ক্যাপিটাল আই দিয়ে এক্সপ্রেস করছি, সেটাকে আমরা কি সি T2 - T1 কে আমরা জি দিয়ে ভাগ করছি। এখন একটু আগে যে কথাটা বললাম, যে এই ইন্টারনাল এনার্জি চেঞ্জটা ইজ ইকুয়াল টু তোমার হিট, ইন্টারনাল এনার্জি যে চেঞ্জটা হবে সেটা কি অ্যাকচুয়ালি হিটের মাধ্যমে এক্সপ্রেস হবে, বা হিট এদিক সেদিক হবে, অথবা তোমার ফ্লুইডের ফ্রিকশনের কারণে যে এনার্জিটা লস হচ্ছে। তার মানে I2 - I1, অর্থাৎ তোমার লাস্ট সেকশন আর ফার্স্ট সেকশন, বা সেকেন্ড সেকশন আর ফার্স্ট সেকশনের মধ্যে এই এনার্জি ডিফারেন্সটা উইল বি ইকুয়ালস টু QH প্লাস HL। এখানে HL হচ্ছে যে তোমার ফ্রিকশন জনিত কারণে যেই
লসটা হচ্ছে এনার্জি। সো তুমি যদি HL বা এই ফ্রিকশন জনিত কারণে আমার কতটুকু লস হচ্ছে সেটা বের করতে চাও, তাহলে তুমি I2 minus I1 minus QH করলে তুমি পাওয়া, অথবা I2 minus I1 equals to তোমার C T2 minus T1 by G minus QH। ঠিক আছে? So this is the equation for your energy loss due to fluid friction. Whoopsie. Somebody is trying to San Rahman. Who is San Rahman? সান রহমান নামে তো কোনো স্টুডেন্ট জীবনে আমি শুনছি বলে মনে হয়। তোমরা কি জানো সান রহমান নামে কেউ কি এই ক্লাসে ছাত্র? জি স্যার, সি সেকশন। আইবুর রহমান সান। আচ্ছা, সে কেন অন্য আইডি দিয়ে ঢুকতে যাচ্ছে? এনিওয়ে, সো লেট হিম এন্টার। ওকে এন্টার করতে দিলাম। আচ্ছা, হ্যাভিং সেড দ্যাট, যেটা বললাম যে তোমার যদি সিস্টেম থেকে হিটটা রিমুভ হয়ে যায়, সো তুমি যদি এই ইকুয়েশনটা চিন্তা করো, এই জাস্ট এই ইকুয়েশনটা যদি এখান থেকে QH এর মান নেগেটিভ থাকে, তাইলে তোমার বেসিক্যালি কি QH-টাকে তুমি ইন্টারনাল এনার্জির ওইদিকে নিয়ে যেতে পারবা, তাই না? তার মানে তখন এই যে ফ্রিকশন লস তোমার যতটুকু হওয়ার কথা তার চেয়ে বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে। সো এবং তোমার যদি QH-টা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে তোমার টেম্পারেচারটা সেকেন্ড সেকশনে বেশি হবে। হ্যাঁ, যদি তুমি হিট অ্যাড করো তাহলে টেম্পারেচারটা সেকেন্ড সেকশনে বেশি হবে। এনিওয়ে, সো হ্যাভিং সেড দ্যাট, আমরা বেসিক্যালি যেটা করতে পারি, এই ইকুয়েশনটাতে আমরা কি ছিলাম, যে আমরা এই I2 minus I1 কে এক্সপ্রেস করতে পারছি QH ইকুয়ালস প্লাস HL দিয়ে। এখন তুমি যদি QH-টাকেও এই সাইডে নিয়ে যাও, তাহলে আমরা HL এর ইকুয়েশন পাই কি I2 minus I1 minus QH। আমরা যদি এখন আমাদের পুরনো ইকুয়েশনে চলে যাই, এই ইকুয়েশনে আমার I2, I1 এবং QH কে যদি বাদ দিই, তাহলে আমরা এটা প্রত্যেকটাকে একসাথে কম্বাইন্ড ওয়েতে HL হিসেবে লিখতে পারি ফ্রম দ্য লাস্ট স্লাইড। হ্যাঁ, হ্যাভিং সেড দ্যাট, যদি দুইটা সেকশনের মধ্যে, তার মানে আমরা ইকুয়েশনটাকে আরো সিম্পলিফাই করে ফেলতে পারলাম, যে যদি দুইটা সেকশনের মধ্যে কোনো মেশিন না থাকে, ওর মধ্যে যদি তুমি অ্যাডিশনাল কোনো হিট এক্সটার্নালি গেইনও করলা না, লুজও করলা না, তাইলে আমরা P1 গামা বা প্লাস Z1 V1 স্কোয়ার বাই 2G P2 গামা এই এখানে একটা HL বা হেড লসের, এটাকে বলে হেড লসের টার্মকে অ্যাড করতে পারি। সাধারণত তোমার হেড লস কিছু কোনো সিস্টেম অনেক বড় হইতে পারে, কোনো সিস্টেমে ছোট হইতে পারে, বাট ইন রিয়েল লাইফ এই হেড লস বা তোমার এনার্জি লস বা ইউনিট ওয়েট অফ ফ্লুইড ইজ নেভার ইকুয়াল 0। ঠিক আছে? যদি তোমার এমন হয় যে হেড লসটা অন্য টার্মগুলোর তুলনায় অনেক ছোট, যে নেগলিজেবল, সেই ধরনের কেসেসে আমরা হেড লসকে ইগনোর করতে পারি। সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে something like this. This equation tells you that P by gamma Z plus V square by 2G একটা ফ্লুইডের along the streamline inside the pipe or tube, এই কালেকটিভ অ্যামাউন্টটা কনস্ট্যান্ট হবে। এই ফর্ম অফ দি এনার্জি ইকুয়েশনকে বলা হয় বার্নালিস থিওরেম। It is named after the scientist, যার নাম ছিল ড্যানিয়েল বার্নলি। উনি বেসিক্যালি তোমার এই জিরো ফ্রিকশন ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য এই ফর্ম অফ দি ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারছেন। এবং এই ইকুয়েশন তখনই অ্যাপ্লাই করতে পারবা যদি তোমার ফ্লুইডটা ইনকম্প্রেসিবল হয়, তার মানে হচ্ছে along its flow line, streamline or wherever it's flowing, ওর গামাটা বা ডেনসিটিটা পরিবর্তন হচ্ছে না, প্লাস ওর যে ফ্রিকশনের যে ইফেক্টটা সেটা অনেক ছোট। একমাত্র এই কন্ডিশন হলেই তুমি এই ফর্মে ইকুয়েশনটাকে ব্যবহার করতে পারবা। হ্যাভিং সেড দ্যাট, লেটস ডু দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো অঙ্ক এখানে দেওয়া আছে, তোমরা করবা তোমাদের মতন, তোমাদের হাতে সূত্র টুত্র সব জানো। আই রিকোয়েস্ট যে তোমরা সবাই অঙ্কটা বসে বসে এখন তোমাদের wherever you are করো। সেকশন এর যারা, ওদের সাথে আমি ক্লাস যখন করলাম, ওদের যতটুকু আমি দেখছি, ওদের অ্যাকচুয়ালি 100% এই অঙ্কটা করতে পারছে। নট যে ওরা আমার সাহায্য ছাড়া বা আরেকজনের সাহায্য ছাড়া পারে নাই, ওরা অন্যজনের সাহায্য নিয়েই পারছে, কিন্তু ওরা করে ফেলছে। এন্ড আই হোপ ওদের জন্য এটা খুব ভালো হবে, কারণ এর পরের অঙ্কগুলো আর একটু কঠিন হওয়া শুরু করবে। হ্যাঁ, সো এই অঙ্কটা যদি তোমরা এখনই প্র্যাকটিস করো, in that case তোমাদের later in this chapter or in this course things will be easier. সো তোমাদেরকে যদি অঙ্কটা আমি একটু বলে দেই, এখানে কিছুটা করে দেওয়া আছে, তোমরা যারা পারবা তারা হচ্ছে
মানটা আমার সাথে মিলাবা। হ্যাঁ, মানটা আমার এখানে ভুলও হইতে পারে। আই ডোন্ট থিঙ্ক ইটস রং, বিকজ সেকশন 1 এর সাথে যখন এর সাথে যখন করা গেছে, ওদের সাথে আমার উত্তর মোটামুটি হুবহু মিলে গেছে। সো বললো যে একটা লিকুইড যেটা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.26, যেটা একটা পাইপের মধ্যে ফ্লো করতেছে at a rate of 25 CFS, cubic feet per second, at a rate cubic feet per second। এই CFS টা আমি তোমাদেরকে অঙ্কটা যে কোনো একটা ইউনিটে দিতে পারি, আবার বিভিন্ন ইউনিট দিয়ে জগা খিচুড়ি করে দিয়ে দিতে পারি। তোমাদের কাজ হবে হচ্ছে ইউনিটগুলাকে, আমি যদি তোমাদের জায়গায় হইতাম তাহলে সব ইউনিটকে আমি একটা ইউনিট সিস্টেমে নিয়ে আসতাম, ইদার এসআই অথবা এফপিএস, তারপরে আমি অঙ্কটা করতাম আমার জীবন সহজ করার জন্য। সো আমি এখানে 2টা ইউনিট ব্র্যাকেটে ব্র্যাকেটে তোমাদেরকে দিয়ে দিছি, বাট আমি পরীক্ষা যখন দিব তখন আমি মাল্টিপল ইউনিটেও দিয়ে দিতে পারি, এক একটা মানে এক একটা ইউনিটও থাকতে পারে। সো হ্যাভিং সেড দ্যাট, এই অ্যাট আ রেট অফ তোমার 20 CFS বা কিউবিক ফিট পার সেকেন্ড, অথবা এটা কি ইকুইভ্যালেন্ট টু 700 লিটার পার সেকেন্ড, এই টার্মটা কি অ্যাকচুয়ালি কেউ বলতে পারবা? CFS টা at a rate 25 CFS, এটা কি কেউ বলতে পারো? হোয়াট ইজ দিস? ডিসচার্জের পরিমাণ। বিউটিফুল, ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। যে উত্তরটা দিছো ওকে অনেক ধন্যবাদ। ইউ মেড মাই ইভিনিং ব্রাইট। যে তোমার ইয়েস, অ্যাকচুয়ালি এটা ডিসচার্জ। হ্যাঁ, ডিসচার্জ কি ছিল তোমাদের চ্যাপ্টার 3-তে যাদের মনে আছে, যে ভলিউম ফ্লো রেট, যে একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ, অর্থাৎ কি আয়তনের পানি ট্রাভেল করতেছে, তাই না? সো এখানে ফিট কিউব হচ্ছে তোমার is the unit for volume per second. হ্যাঁ, লিটার is equivalent to আমরা জানি যে 100 মিটার কিউব। So at a point where the pipe diameter হচ্ছে এত এবং the pressure হচ্ছে এত, 300 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, আর পাইপের ডায়ামিটার হচ্ছে 60 মিটার। তার মানে আমার ইনিশিয়াল ডায়ামিটার এবং ইনিশিয়াল প্রেসার বলে দিছে, স্পেসিফিক গ্র্যাভিটি বলে দিছে। স্পেসিফিক গ্র্যাভিটি 1.26 মানে হচ্ছে যে এই ফ্লুইডটা পানির চেয়ে 1.26 গুণ ভারী। তার ডিসচার্জ বলে দিছে। ফাইন্ড দ্য প্রেশার অ্যাট এ সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ P2 সেকেন্ড সেকশনে তোমার প্রেশারটা বের করো, যেখানে আমার পাইপের ডায়ামিটার হচ্ছে 30 সেন্টিমিটার এবং the second point is 1 meter lower than the first point. So pipe is more like this, it's flowing downward. Neglect head loss. So ধরে নিলাম কোনো হেড লস নাই। সো এই অঙ্কটা করার জন্য তোমাদের সূত্র হচ্ছে এই সূত্রটা। কেন এই সূত্রটা? কারণটা হচ্ছে হেড লসটা নাই। দেখো অঙ্কটা কারা করতে পারো। আমি 3 থেকে 4 মিনিট একটু চুপ করে থাকি, দেখি তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, বাট তোমাদের মধ্যে যারা অঙ্কটা নিজে নিজে করতে চাও তারা কাইন্ডলি একটু স্টার্ট ডুইং। Someone wants to join the call. Who's this someone?
Sir, Yes, sir. 254.4 kiloliter আছে স্যার, kilonewton per millimeter square, 254 স্যার। Wonderful. Mithil, thank you very much. I'm really happy যে তুমি, you're doing it. আমি আরো দুইজন যদি উত্তর দিতে পারে তাহলে আমি পরের স্লাইডে চলে যাব। স্যার এখানে এই যে ওই স্পেসিফিক ওয়েট ওয়াটার এইটা কি স্যার আলাদা করে বের করতে হবে না? এটা তো আমরা জানি 9.8। থ্যাংক ইউ অরিম, অনেক অনেক ধন্যবাদ, তোমরা অলরেডি জানো। হ্যাঁ, আমি এখানে কনভার্সনটা দিয়ে দিয়েছি, I don't know, জাস্ট যদি কেউ কনভার্সন করতে চাও। যেমন ধরো, এটা সহজ উপায় হচ্ছে যে আমরা পানির গামাটা জানি 9.8, তাই না? সো 9.8 কে তুমি 1.26 দিয়ে গুণ দিলেই কিন্তু ওই লিকুইডের গামা পেয়ে যাবে, তাই না? জি স্যার। পারফেক্ট। সো এটা অলরেডি জানো। সো প্রথম লাইন যেটা আমার স্লাইডে দেখতে, সেটা অ্যাকচুয়ালি তোমাদের লাগবেই না, যারা তোমার অলরেডি জানো। বাট যারা জানো না তাদেরকে জীবনের এই কষ্টটা দিয়ে যেতে হবে। স্যার পিএসআই তে করলে স্যার 38.6 আসে। 38.6 চলবে, 38.4 আমার আসছিল মনে হয়, আর 38.6 পারফেক্ট। মিথিল, HM তারিকুল, তুমিও পেরে গেছো, পারফেক্ট। অরিম কুমার, তোমার অঙ্কটা পারা হয়েছে? জি স্যার, P2 এর মান আছে 254.49 কিলোনিউটন পার মিটার স্কয়ার। ওয়ান্ডারফুল। আচ্ছা, ওকে। সো বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট স্লাইড, কারো কি কোনো প্রশ্ন আছে? এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? কিভাবে কি হইলো না হইলো? ওকে, ধরে নিলাম কারো কোনো প্রশ্ন নাই। তোমরা যারা করতেছো তাদেরকে I can guarantee you it will help you not just in the course but with your exam preparation. The moment তুমি যখন পরীক্ষার প্রিপারেশনে বসবা, তখন দেখবা যে এই জিনিসগুলো will come handy। তোমার মাথায় অলরেডি এই জিনিসগুলো তুমি অলরেডি করে ফেলছো, তাই না? আর যারা মনে মনে ভাবতেছো যাও এমনি এমনি হচ্ছে, তাদেরকে বলি যে তোমরা যারা মনে মনে করে পরীক্ষার হলে গেছিলা মিড টার্মে, তাদের মিড টার্মের অভিজ্ঞতাটা মনে রাখলেই হবে যে অ্যাকচুয়ালি মনে মনে তুমি করে গেছো, সেক্ষেত্রে তুমি অঙ্কটা অধিকাংশ ক্ষেত্রে পারো নাই। এবং তোমাদের খাতা আমি এখনো ফুললি দেখি নাই, বা তোমাদের মার্কস দিলে যারা মনে মনে করতেছো তারা বুঝতে পারবা। আর যারা মনে মনেও করতেছো না, হাতে হাতেও করতেছো না, তাদের অনেকে হয়তো বা আগামী সেমেস্টারে আমার সাথে, আমি যদি বেঁচে থাকি এই ইউনিভার্সিটিতে এই চাকরিতে থাকি, তাহলে তোমাদের অনেকের সাথে আমার আগামী সেমেস্টারে দেখা হবে। এবং আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে এদের অনেকের সাথে আমার দেখা হইছে, and I don't want that to happen. হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি চাই না যে তোমাদের মধ্যে এই মানুষগুলোর সাথে একই ক্লাসে আবার দেখা হইতে। রাস্তায় দেখা হইতে পারে, ইউনিভার্সিটিতে দেখা হইতে পারে, অন্য ক্লাসে দেখা হইতে পারে, বাট নট ইন দিস ক্লাস। বাট আনফর্চুনেটলি অনেক আসবা। ইটস জাস্ট আ ওয়ার্নিং তোমাদের জন্য যে ডু ইট। সো লেট মি কুইকলি গো থ্রু হাউ দিস ম্যাথ হ্যাজ বিন ডান। এবং যারা তারপরও বুঝবা না, তারা এই যে মিথিল, অরিম, আর আরেকজনকে ছিল জানি, ওর নামটা আমি চ্যাট বক্সেও দিছিল, তুহিন রহমানও করতে পারছে। ভেরি গুড। সো তুহিন রহমান, তারপরে তারিকুল ইসলাম নাইম, ওদের থেকে তোমরা শিখে নিও। দে আর ইয়োর গাইড অ্যাট লিস্ট ফর দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম। সেখানে খুব সিম্পল। এখানে আমার মূল সূত্রটা কি ছিল? মূল সূত্রটা ছিল হচ্ছে P1 by gamma Z1 V1 square by 2G should be this. আচ্ছা, আমার Z1 আর Z2 বলে দিচ্ছে যে Z1 Z2 এর চেয়ে 1 মিটার উপরে, তাই না? সো তুমি এইখানে Z1 এর মান যদি 1 ধরো, এটাকে 0 ধরতে পারো। এটাকে যদি তুমি 2 ধরো, এটাকে 1 ধরতে পারো, whatever you do। বা তুমি Z2 টাকে এদিকে নিয়ে আসলে এখানে 1 ধরতে পারো। P1 এর মান আমার অলরেডি দেওয়া আছে, গামার মান আমি জানি না, কিন্তু বলে দিছে কি আমার ওই ফ্লুইডটা বা লিকুইডটা পানির চেয়ে 1.26 পরিমাণ ভারী। আমি জানি যে
SI ইউনিটে পানির গামা হচ্ছে 9.8 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ইন দ্যাট কেস তুমি 9.8 কে তুমি যদি 1.26 দিয়ে গুণ করো তাইলে তুমি পেয়ে যাবো। আচ্ছা, V1টা আমাদের বলে দেয় নাই, V2 ও বলে দেয় নাই, তাই না? কিন্তু আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি যে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে Q ইকুয়ালস A1 V1 ইকুয়ালস A2 V2। আমাদের কিউটা বলে দিছে। সো তুমি যদি কিউ কে A1 দিয়ে ভাগ করো তাহলে V1 পাবা, তুমি যদি কিউ কে A2 দিয়ে ভাগ করো তাহলে তুমি V2 পাবা। দ্যাট ইজ হোয়াট ইট হ্যাজ বিন ডান ইন দিস ফাইনাল ইকুয়েশন। হ্যাঁ, যেখানে তোমার আমার ডিসচার্জ ছিল তোমার 700 লিটার্স পার সেকেন্ড, যেটাকে আমি যদি মিটার কিউব পার সেকেন্ডে আনি 1000 দিয়ে ভাগ করলে তাইলে আমি 0.7 কে এরিয়া দিয়ে ভাগ দিলাম, আমি 2.48 পেয়ে গেলাম। তুমি যদি সিমিলার ওয়েতে 0.7 কে একই এটা দিয়ে ভাগ করো, এটা এখানে 0.3 বিকজ হচ্ছে ওর ডায়ামিটার 0.3, তুমি যদি 60 দিয়ে ভাগ করো তাহলে তুমিও 60 দিয়ে ভাগ হবে না, এটা প্রথমটাতে হচ্ছে 60 বলে তুমি রেডিয়াসটা হয়ে গেছে তোমার 0.3, আর এর ক্ষেত্রে হবে 0.15, তাহলে তুমি V2 পাবো। এখানে লেখা V2 ইকুয়ালস 4V1 কেন? কারণ হচ্ছে এখানে ডায়ামিটারটা অর্ধেক হয়ে গেছে এবং ডায়ামিটার অর্ধেক হওয়া মানে হচ্ছে রেডিয়াস 4 গুণ হয়ে গেছে, তাই না? সো ডায়ামিটার স্কোয়ারটা তখন রেডিয়াসের রেশিওটা তোমার 2 স্কোয়ার হয়ে যাবে যখন এরিয়া নিব। সো এই ইকুয়েশন বসাই দিলে তোমাদের অ্যাকচুয়ালি 254 বা 255 আশেপাশে মান আসবে। আর তুমি যদি FPS ইউনিটে চলে যাও তাহলে তোমার আসবে 32.4 or something. So it's a very straightforward mathematical problem, যেটা তোমাদের at least এই যে বার্নারিজ ইকুয়েশনটা তোমাদের মোটামুটি মাথায় চলে আসবে। জি স্যার। স্যার এই আগের ম্যাথটাতে আলফার ভ্যালু লাগবে না? আগের ম্যাথটাতে আলফা ভ্যালু লাগবে না, ভেরি গুড কোয়েশ্চেন। আগের ম্যাথটাতে যেহেতু আমি ধরো আমি যদি তোমাদের এই কোর্সের টিচার হিসেবে কথা বলি তাহলে হচ্ছে যে লাগবে না, কারণ আমি আলফা নিয়ে কথা বলি নাই। বাট যদি তোমাদেরকে একজন ইঞ্জিনিয়ারের মতন করে কথা বলি তাহলে বলবো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে যে আলফার মানটা কি আমাদের আমরা কি ল্যামিনার কিনা বা তোমার কি বলে টার্বুলেন্ট কিনা। যে ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে এই কোন ফ্লো ল্যামিনার নাকি টার্বুলেন্ট এটা আমরা ডিটারমাইন করি একটা সংখ্যা দিয়ে, যে সংখ্যাটাকে বলে রেইনল্ডস নাম্বার। রেইনল্ডস নাম্বার যদি 2000-এর বেশি হয় তাহলে তোমাদেরকে এটা কি ল্যামিনার হবে, তখন তুমি আলফার মানটা কিন্তু অ্যাড করতে হবে। সো যেহেতু আমি এই অঙ্কে বলে দেইনি তোমাদের এই কোর্সের জন্য, এই পরীক্ষার জন্য যেহেতু আমি বলি নাই, লাগবে না। কিন্তু যদি বাস্তব জগতে যখন তোমরা করবা, the more accurate your estimate, the better your design and real life flow will be, and that's very important. তুমি যদি রিয়েল লাইফে চিন্তা করো, যে আমি যেমন আগে সেকশনকে বলছি যে তোমরা দেখবা যে ফার্ম গেটেই তোমার এনিওয়ার ইউ গো ইন ঢাকা সিটি দেয়ার উইল বি আ ঢাকা ওয়াসা পাম্প, দেখবা যে লোকাল পাম্প থাকে। ইভেন আমাদেরটা ফার্ম গেটেরটা হচ্ছে ঠিক আনন্দ সিনেমা হলের অপোজিটে, দেখবা যে বাসগুলো যেখানে থামে ওই জায়গায় একটা ছোট্ট পাম্প আছে। সো এই পাম্পগুলো বেসিক্যালি যেটা কি করে, যে মেইন যে ফ্লো লাইন থাকে সেখান থেকে ও বেসিক্যালি রিজিয়নের লোকাল যে ফ্লো গুলো ও করে। সো যদি আমার এই পাম্পগুলার ওভারঅল আমার এস্টিমেশনটা যদি যত অ্যাকুরেট হবে তত হচ্ছে কি, আমার ধরো যদি পাম্পটা এখানে হয় আর তোমার বাসা যদি হয় রাজার বাজার বা তোমার বাসা যদি হয় ইন্দিরা রোডের ভিতরে কোথাও, তাই না? সো দেখবা যে তোমার পানিটার ফ্লো অনেক জায়গায় একই পাইপের আন্ডারে কোনো জায়গায় পানির ফ্লো আছে, কোনো জায়গায় পানির ফ্লো নাই, কারণ কি প্রেশার নাই, তাই না? সো এই এন্টায়ার জিনিসটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ডিজাইনের উপর। সো তোমার প্রশ্নের সহজ উত্তর হচ্ছে ইন রিয়েল লাইফ ইয়েস, ফর দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম ইউ ক্যান ইগনোর ইট, বিকজ আমি এগুলো নিয়ে বলি নাই। বাট তুমি যদি মনে করে দিলে অ্যাকচুয়ালি বলতে পারি, তাই না? দেখি আমি একটু মনে রাখতে হবে যখন পরীক্ষার প্রশ্ন করবো যে একটু কঠিন করা যায় কিনা। ওকে, সো হ্যাভিং সেড দ্যাট, সরি কি বললা স্যার? তাহলে দরকার নেই স্যার। এনিওয়ে না, মনে কঠিন হবে না তো, পারবা তো, তোমাদের পারা উচিত। কঠিন জিনিস পারলে তো তোমরা আরো শক্তিশালী হবা। আচ্ছা, সো এই অঙ্কটা খুবই সিম্পল, খুব ছোট অঙ্কটা দেখি বুঝতে পারতেছো। তোমরা যারা করবা ভালো, না করলে কোনো সমস্যা নেই, এই অঙ্কটার জন্য আমি খুব বেশি জোর দিব না। যেমন এই অঙ্কটা বলছে যে ওয়াটার, পানি হচ্ছে যে তোমার এটা পানি, সো এটা একটা 1.5 মিটারের ডায়ামিটারের পাইপ দিয়ে এত ডিসচার্জে যাচ্ছে। বললো প্রতি 1000 over 1000 meter length the head loss due to friction is measured as 20 meter. This is a very important statement, যে বললো প্রতি 1000 মিটার অর্থাৎ প্রতি 1 কিলোমিটারের
তোমার হেড লস হচ্ছে তোমার 20 মিটার। তার মানে হচ্ছে যে তোমার যদি ধরে নিলাম যে বিজয় সরণি থেকে কারণ বাজার ধরলাম 1 কিলোমিটার, বিজয় সরণি থেকে কারণ বাজার 1 কিলোমিটারের কম বেশি হবে, ধরে নিলাম 1 কিলোমিটার। সো যদি আমার এই লেন্থ 1 কিলোমিটারের যদি এই পাইপটা যে পরিমাণ পানি যাওয়া উচিত ছিল, এই পাইপের সিস্টেমে 10 মিটার কিউব পার ডিসচার্জে তোমার হেড লস হচ্ছে 20 মিটার। তার মানে অ্যাকচুয়ালি পানিটা যাবে হচ্ছে 980 মিটার পর্যন্ত, বাকি 20 মিটারে কিন্তু পানিটা যাচ্ছে না, তাই না? বিকজ অফ দ্য লস। সো হোয়াটস দ্য ইনক্রিজ ইন ওয়াটার টেম্পারেচার অ্যাসিউমিং নো হিট এন্টার্স অর লিভস দ্য সিস্টেম। যদি কোনো টেম্পারেচার বেরো না হয়, নাও ঢোকে, তাহলে তোমার টেম্পারেচারটা চেঞ্জ কতটুকু হবে? আমরা জানি হেড লসের ইকুয়েশন হচ্ছে HL ইকুয়াল C/G T2 minus T1। হ্যাঁ, C/G T2 minus T1। এখানে আমরা T2 টার মান আর T1 আর T2 এর মধ্যে ডিফারেন্সটা আমাদের বের করতে হবে, ডেলটি, যে কতটুকু আমার ইনক্রিজ হচ্ছে। আমি কিন্তু বলি নাই যে তোমার T2 তে তোমার টেম্পারেচার কত হবে, আমি বলতেছি যে T1 আর T2 এর মধ্যে পার্থক্য কত হবে। সো তুমি এখান থেকে জাস্ট HL ছিল কি 20 মিটার, ওকে যদি তুমি G দিয়ে মাল্টিপ্লাই করো তাইলেই পেয়ে যাবা। হাউ এভার তোমার এখানে পানির স্পেসিফিক ওই হিটটা তোমার জানতে হবে। আমাকে এই সেকশনে ওরা প্রশ্ন করছিল যে স্যার এই পানির স্পেসিফিক হিটটা কি আমাদের মুখস্থ রাখতে হবে কিনা। আমি বলবো যে যারা মনে রাখতে পারো তারা মনে রাখবা, আর যারা মনে রাখতে পারবা না, আমার মনে হয় না যে এটা তোমাদের মুখস্থ করা উচিত, সত্যি কথা বলতে। এবং আমি যে কারণে তোমাদের মিড টার্মের সময় এসে গিয়ে তোমাদেরকে গোল্ডের ডেন্সিটি বলে দিলাম, কারণটা হচ্ছে যে তোমরা কিছু ভ্যালুস জানবা, যেমন 9.81 হচ্ছে তোমার স্পেসিফিক ওয়েট, এসব জিনিস তোমার জানা কমন জিনিস, এগুলো জানা উচিত। কিন্তু গোল্ডের ডেন্সিটি অ্যাকচুয়ালি তোমরা তো আর কি বলে আপন জুয়েলার্স এর লোক না যে তোমরা গোল্ডের ডেন্সিটি জানবা, সেসব ক্ষেত্রে আমি বলে দিব। আর যদি তোমাদেরকে কখনো অঙ্ক দেই পরীক্ষার হলে গিয়ে, যদি দেখো যে আচ্ছা এরকম একটা অ্যাবসার্ড ভ্যালু বা একটু তোমাদের জন্য যে জিনিসটা মনে হয়েছে যে না জানাটাই স্বাভাবিক, তাহলে আমাকে পরীক্ষার হলেই বলো, তাহলে আমি মানটা দিয়ে দিব। আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার, আর যদি আমি না দিয়ে দিই আমাকে পরীক্ষা হলে যদি মনে হয় আমার আমি তোমাদের দিয়ে দিব। সো শেষ কথা হচ্ছে যে এটা না মনে রাখলেও চলবে। হ্যাঁ, সো এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কত কেলভিন টেম্পারেচার বদলাচ্ছে তোমরা এটা বের করতে পারবা, ঠিক আছে? সো এই অঙ্কটা যদিও খুব ছোট, তোমরা যারা করছো তারা তো ভালো, যারা না করলেও সমস্যা নাই। সো এই অঙ্কটা তোমাকে আলাদা করে আমি হয়তো দিব না, কিন্তু আমি এই অঙ্কটা হয়তো বা আগের অঙ্কের সাথে লেজ দিয়ে দিতে পারি। যে আগের অঙ্কটা দিয়ে আমি বললাম যে এখানে কি বলছে যে নেগলেক্ট হেড লস, তাই না? তার মানে কি HL টার্মটাই নেই, কিন্তু আমি যদি হেড লস না বলে আমি বলে দিলাম যে বেসিক্যালি যে এই সিস্টেমে পাইপটা যখন সেকশন 1 থেকে সেকশন 2 তে গেল তখন ওর টেম্পারেচার বদলাই গেল 0.5 বা 0.05 কেলভিন ইন দ্যাট কেস, এবং পানির স্পেসিফিক হিট তোমাদের দিয়ে দিলাম, তাইলে তুমি সেকশন 2 তে প্রেসার কত হবে বের করো। এইটা আমি করতে পারি, এটা অ্যাকচুয়ালি আমি করতে পারি, আই লাইক ইট। হ্যাঁ, যে সো দুইটা অঙ্ক মিলে একটা অঙ্ক আসতে পারে। অলরাইট, সো ফাইনালি হ্যাভিং সেড দ্যাট, আমরা যেটা দেখলাম যে বেসিক্যালি আমাদের এই বার্নলিজ ইকুয়েশন যেটা উইচ ইজ ইন দিস ফর্ম, ফ্রিকশনলেস স্টেডি কম্প্রেসিবল ফ্লুইডের জন্য এই যে ফর্মটা, এটা হচ্ছে বার্নলিজ ইকুয়েশন। তোমাদেরকে যদি বলি যে এনার্জি ইকুয়েশন ডিরাইভ করো আপ টু জেনারেল ফর্ম, তাইলে এইটা হচ্ছে তোমাদের জেনারেল ফর্ম। যদি তোমাদেরকে বলি যে বার্নলিজ ইকুয়েশন পর্যন্ত আসো, যে ডিরাইভ বার্নলিজ ইকুয়েশন, তাহলে তোমাদেরকে অ্যাকচুয়ালি এই পর্যন্ত আসতে হবে। হ্যাভিং সেড দ্যাট, যেটা বললাম যে এইখান থেকে আমরা বেসিক্যালি দেখলাম যে এই প্রত্যেকটা সেকশনে একটা টোটাল টার্ম পাই, সেটা হচ্ছে P/γ/Z এবং V²/2G। এইটাকে বলা হচ্ছে টোটাল হেড, এটাকে বলে হচ্ছে টোটাল হেড। তোমাদের চ্যাপ্টার 2 তে যখন স্ট্যাটিক ফ্লুইড পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম যে P/γ কে আমরা বলি প্রেসার হেড এবং Z কে বলি হচ্ছে এলিভেশন হেড, আর এই V²/2G কে বলে হচ্ছে ভেলোসিটি হেড। সো এই টোটাল তিনটা টার্ম মিলাই আমরা পাই হচ্ছে টোটাল হেড। সো টোটাল হেডের সুবিধাটা কি দেখো, কারণ হচ্ছে এই প্রত্যেকটা টার্ম P/γ/Z এবং V²/2G, এই যে আমরা এনার্জি গুলাকে ডিরাইভ করলাম এখানে, সো এই জেডটা কি, পি পটেনশিয়াল এনার্জি পার ইউনিট ওয়েট, ইন্টারনাল এনার্জি পার ইউনিট ওয়েট, ট্রু কাইনেটিক এনার্জি পার ইউনিট ওয়েট, ঠিক আছে? সো আমরা পার ইউনিট অর্থাৎ 1 কিলোনিউটন বা নিউটন ওজনের পানির জন্য বা ফ্লুইডের জন্য আমরা এই প্রত্যেকটা টার্ম পাচ্ছি, এবং এদের প্রত্যেকটার ইউনিট হচ্ছে, প্রত্যেকটা টার্মের ইউনিট হচ্ছে মিটারে।
পি বাই গামা যদি করো, তুমি যদি মাত্রা সমীকরণ কাটাকুটি করলে দেখবা যে এটা মিটার, জেড তো মিটারই, ভি স্কোয়ার বাই 2g কেও যদি তুমি কাটাকুটি করে দেখবা ইউনিটটা মিটারে। এর মানে হচ্ছে যে আমরা স্ট্যাটিক ফ্লুইডের সময় দেখছিলাম যে ফ্লুইডের উচ্চতা থেকে আমি ওর প্রেসারটা বের করতে পারি। সিমিলার ওয়েতে মুভিং ফ্লুইডের ক্ষেত্রেও আমি যদি ওর উচ্চতাটা থেকে আমি ধরতে পারবো যে এই উচ্চতার পানিটা ফ্লো করতেছে, তার মানে ওর এই উচ্চতার মধ্যে 3টা কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্ট পাবে হচ্ছে ওর প্রেসারের কারণে, একটা এই ফ্লুইড যে পার্টিকেল গুলো মুভ করছে একটাকে প্রেসার দিবে, সেই প্রেসারের কারণে কিছু উচ্চতা তৈরি হবে, কিছু উচ্চতা তৈরি হবে তার উচ্চতার কারণে, এলিভেশনের কারণে, ভূমি থেকে বা মিন সি লেভেল থেকে কত উপরে, এবং কিছু কম্পোনেন্ট থাকবে হচ্ছে তোমার তার ভেলোসিটির কারণে। ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ ক্যান সি ডিফারেন্ট কন্ট্রিবিউশন in the height of the fluid. এখন যদি ধরলাম যে দুইটা সেকশনের মধ্যে যদি তোমার ফ্রিকশন হয়, যদি কারণ বাজার থেকে বা বিজয় সরণি থেকে আমার পাইপটা কারণ বাজার নিতে আমার ওই যে বললো যে প্রতি 1000 মিটারে 20 মিটারের ক্ষয় হয়েছে, তাই না? এই 20 মিটারটা হচ্ছে হেড লস। তার মানে হচ্ছে সেকশন 1-এ আমার টোটাল হেড ছিল যত, which is 1000, বাট সেকশন 2-তে গিয়ে আমার টোটাল হেড হয়েছে 980। তার মানে আমার H1 মাইনাস H2 করলে আমি হেড লসটা পাবো, অথবা H1 ইকুয়ালস টু H2 প্লাস হেড লস। তার মানে সেকশন 1-এ আমার যে টোটাল হেড ইকুয়ালস টু সেকশন 2-তে আমার টোটাল হেড প্লাস হেড লস। ঠিক আছে? সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ এখানে আমরা ফ্লুইডের ফ্লোটাকে ফ্লো থেকে তোমার বা ফ্লো এর উচ্চতা থেকে আমরা টোটাল এনার্জিটা বের করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ডিফারেন্ট কোন কম্পোনেন্টটা কতটুকু তোমার কন্ট্রিবিউট করে টোটাল ফ্লো এর মধ্যে, সেটা বের করতে পারি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণটা কি? কারণটা হচ্ছে যে ধরো তুমি কোনো জায়গায় দেখলে যে তোমার পানিটা প্রপারলি যাচ্ছে না, ধরলাম কারণ বাজার থেকে বা তোমার বিজয় সরণি থেকে কারণ বাজার যে পানিটা তোমার ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম যেগুলো ওয়াসা করে বা বিদেশি কনসালটেন্টরা করে বা দেশি কনসালটেন্টরাও করে। আনফর্চুনেটলি আমি গতকালকে আমার একজন কলিগ যে তোমার এই রিলেটেড কাজ করার সাথে আমি আলাদা করে পার্সোনালি কথা বলতেছিলাম, যে বিকজ আমি ইন্টারেস্টেড টু নো যে কেন এই ধরনের যখন বড় বড় প্রজেক্ট হয় বা বড় বড় জিনিস হয় তখন কেন বিদেশ থেকে কনসালটেন্ট আনতে হয়, তাই না? কেন আমাদের ইঞ্জিনিয়ার না আমরা পারি না, মানে আমাদেরকে কেন নেওয়া হয় না, তাই না? কেন আমরা বিদেশি কনসালটেন্টদের আন্ডারে কাজ করব? আমাদের কি সেই যোগ্যতা নাই নাকি? তো এটার উত্তর হচ্ছে যে আমাদের কিছু যোগ্যতা হয়েছে। তো এখন অনেক ক্ষেত্রে তোমার আমাদের লোকাল ইঞ্জিনিয়াররাই বা ন্যাশনাল ইঞ্জিনিয়াররাই কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি এখন আমরা ফরেন কনসালটেন্ট বা বিদেশি লোকদেরকে কাজ করি। বিদেশি লোকদেরকে দিয়ে কাজ করাইলে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে তোমার খরচ বেড়ে যাবে, কারণ ওরা তখন তোমাকে চার্জ করবে ডলারে, টাকাতে না। দ্বিতীয় যে সমস্যাটা আমি মনে করি সেটা হচ্ছে যে কালচারাল সমস্যা। যেমন ও চিন্তা করবে পিওর ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমার অ্যাকচুয়ালি রিয়েল লাইফে লোকাল পার্সপেক্টিভ দরকার হবে, যে আচ্ছা এই জায়গাতে মানুষের এই সমস্যা বা এই জায়গাতে রাস্তাঘাট এরকম হয়, বাংলাদেশের মানুষ এইভাবে চিন্তা করে। এইভাবে তুমি যদি না চিন্তা করে ডিজাইন করো তাহলে তোমার ওই ডিজাইনটা মানুষ অ্যাকচুয়ালি ব্যবহার করবে না, মানুষ অ্যাকচুয়ালি ওইটা থাকে না, ওইটা থেকে সুফল পাবে না। তোমাকে অ্যাকচুয়ালি তোমার জন্য যেটা দরকার সেটাই তোমাকে দিতে হবে। সো হ্যাভিং সেড দ্যাট, এই কোয়েশ্চেনটার একটা বড় পার্ট হচ্ছে যেটা বললাম, যে যদি আমার ধরে নিচ্ছি বিজয় সরণি থেকে কারণবাজার পর্যন্ত পানিটা যাওয়ার কথা বাট গেল না কোনো কারণে, তাই না? তাইলে তোমার চিন্তা করতে হবে আচ্ছা এখানে 3টা কম্পোনেন্ট থেকে পানির এনার্জিটা আসে। একটা হচ্ছে পানির প্রেসারের কারণে আসবে, একটা হচ্ছে উচ্চতার কারণে আসবে, একটা হচ্ছে তোমার ভেলোসিটির কারণে আসবে। এখন তুমি যদি এই হাইপোথেটিক্যাল সিনারিওতে যে আমার পানিটা কারণ বাজার পর্যন্ত বা এশিয়া প্যাসিফিকে আসার কথা ছিল, বা এশিয়া প্যাসিফিকে তোমরা পানিটা ঠিক মতো পাচ্ছ না, বা পেলেও তোমার পানির গতি বা পানির এনার্জি অত বেশি নেই, তাই না? পানি পড়তেছি না, তাহলে কি তুমি চিন্তা করবে আচ্ছা ঠিক আছে বিজয় সরণিতে যদি মূল পাম্পটা হয় সেকশন 1 আর এশিয়া প্যাসিফিক যদি সেকশন 2 হয়, এর মধ্যে কি জেড কম্পোনেন্টের কোনো চেঞ্জ হয়েছে? এটা কি জেড এর কারণে, এলিভেশনের কারণে কি আমরা এই বিপদ আমরা পানি পাচ্ছি না? তুমি দেখলে যে না রে ভাই, এলিভেশনের কারণে এই প্রবলেমটা হচ্ছে না। কারণ কি ইটস আ ফ্ল্যাট ল্যান্ড, দেয়ার ইজ নট মাচ অফ আ চেঞ্জ। সি লেভেল থেকে মিন সি লেভেল বা ডেটাম থেকে তোমার বিজয় সরণি যতটুকু উচ্চতায় আছে এশিয়া প্যাসিফিকের ধরনের একই ধরনের উচ্চতায় আছে। ধরে নিলাম এশিয়া প্যাসিফিকের ফার্স্ট ফ্লোরে, উপরের তলে উঠতে তো আমরা পাম্প ইউজ করবো। আচ্ছা সেকেন্ড তুমি ধরতে পারছো, তাইলে মনে হয় ভেলোসিটির সমস্যা হচ্ছে, যে হয়তো বিজয় সরণির মূল পাম্পের যেখানে তোমার ভেলোসিটি যা ছিল এখানে আস্তে আস্তে ভেলোসিটি কোনো কারণে তোমার সেই ভেলোসিটি পাচ্ছেন, হয়তো বা পাইপের প্রবলেম হইতে পারে, যে পাইপের কারণে তোমার কি কাইনেটিক এনার্জিটা এত বেশি ফ্রিকশন হচ্ছে, আমার পাইপটা হয়তো বা নষ্ট হয়ে গেছে বা তোমার পুরনো হয়ে গেছে, যে কারণে পাইপটার বডিটাতে যখন ফ্লো করে তখন তোমার প্রচুর পরিমাণে
হিট জেনারেট হয় বা ফ্রিকশন জেনারেট হয়, যেটা অ্যাকচুয়ালি কি তোমার ভেলোসিটিটাকে কমাই দিচ্ছে, তাই না? সেটা হইতে পারে। তো সেই কম্পোনেন্টে তখন কি তুমি দেখবা যে আচ্ছা ঠিক আছে, আমি বিজয় সরণিতে তুমি একটা যদি ভেলোসিটি মিটার দিয়ে পাইপটার ভেলোসিটি নাও, পানির ভেলোসিটি নাও পাইপে, আর সেকশন 2 তে নাও, তাহলে কিন্তু তুমি বেসিক্যালি ডিফারেন্সটা পেয়ে যাবা। সো তখন তুমি যদি দেখো যে আচ্ছা ঠিক আছে ভেলোসিটিও তো ঠিক পাচ্ছি, তাইলে তুমি বুঝবে যে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য প্রেশার। হ্যাঁ, এটা প্রেশার হেডের সমস্যা হচ্ছে, তার মানে কোনো কারণে তোমার যেই ইনিশিয়াল প্রেশার ছিল সেই ইনিশিয়াল প্রেশারে হয়তো বা হচ্ছে না। সো এইভাবে যখন তুমি চিন্তা করবা, তখন কিন্তু তুমি মূল সমস্যাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় সেটা বের করতে পারবা। জাস্ট লাইক এ ডক্টর। ডক্টর কি করে, তোমার অনেক ধরনের টেস্ট গুলো করতে দেয়, ব্লাডের কালচার করে, সিবিসি টিবিসি কত কিছু করে, তাই না? ও সব কিছু দেখে দেখে ও তারপরে যাচ্ছে এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, এইখানে সমস্যা, ফিক্স দ্যাট। ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ শুড বি থিঙ্কিং অ্যাজ এন ইঞ্জিনিয়ার, অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বিকজ ডেভিল ইজ অর গড ইজ ইন দ্য ডিটেইল। যত ডিটেইলে তুমি চিন্তা করতে পারবা, তত তুমি প্রবলেম গুলাকে অ্যাকুরেটলি সলভ করতে পারবা। কারণ যদি এই ধরনের প্রবলেমে কেউ যদি মনে করে আচ্ছা ঠিক আছে পাম্প বদলায় দেন, এই পাইপ বদলায় দেন, থাকে না সাধারণত কি আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে আমরা খুব জেনারেলাইজ কনক্লুশনে চলে যাই, এই বাংলাদেশ খারাপ, এই ইউনিভার্সিটি খারাপ। কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি কোথায় সমস্যা সেটা বের করতে পারো, তখন তুমি কিন্তু সলিউশনও দিতে পারবা। এবং সাধারণত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখছি, আমি জানি এটা আমাদের শিক্ষার দোষ কিনা, নাকি আমাদের দোষ বা আমার দোষ, বাট আমি when I worked with স্পেশালি ইঞ্জিনিয়ার্স ফ্রম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, আমি দেখছি যে ওরা খুব ডিটেইল ওয়েতে চিন্তা করতে পারে যে এই কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা কি। হ্যাঁ, সেটা আমার পার্সোনাল ধারণা হচ্ছে বিকজ ওরা অ্যাকচুয়ালি জেনে বুঝে পড়ে তো, এবং নিজেদের ইচ্ছায় পড়ে, অন্যের ইচ্ছায় পড়ে না। যেই কারণে আমার কাছে মনে হয় যে ওরা ওরা একটু, আমি বলবো, মন দিয়ে পড়ে বা দরদ দিয়ে পড়ে। হ্যাঁ, আর আমরা সাধারণত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখছি যে পড়ি অন্যের জন্য। আমার চাচা বলছে, আমার নানা বলছে, আমার দাদা বলছে, তোমাদের সাথে যখন ফার্স্ট ক্লাসে কথা হয়েছে, আই থিঙ্ক অ্যারাউন্ড 80 to 90% ছেলেমেয়েরা কিন্তু আমাকে এই কথাটাই বলছে যে আমার মামা পড়তো, ভাই পড়তো, এলাকার ভাই পড়তো, চাচা পড়তো, হ্যাঁ আমার ছোট ভাইও পড়ছে, বড় ভাইও পড়ছে। হ্যাঁ, বাট তুমি কি পড়ছো? তুমি কি চাইছো ইঞ্জিনিয়ারিং জিনিসটা পড়তে? এনিওয়ে, এই কারণে পড়ার পর অনেকের এই সাবজেক্ট ভালো লেগে যেতে পারে। সো তখন আসলে উচিত তোমাদেরকে ওই 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 সরল বাংলায় দরদ দিয়ে পড়াটা, তাইলেই তুমি অ্যাকচুয়ালি জিনিসটাকে বুঝতে পারবা। সো হ্যাভিং সেড দ্যাট, দ্যাট ওয়াজ দি এনার্জি অফ দ্য ফ্লুইড, এবং হাউ with total head energy of a flowing fluid can be represented. আমরা যদি টোটাল ফ্লুইড থেকে এনার্জি থেকে পাওয়ারের হিসাবে যেতে চাই, তাইলে আমরা কিভাবে জানি, কিভাবে বের করতে পারি? সো পাওয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে, ধরো আমরা এনার্জিকে পাই ইউনিট টাইম দিয়ে ভাগ দিলি পাওয়ার পাই, এনার্জি পার ওয়েট আর ওয়েট পার টাইম, এটাকে গুণ দিলেও একই জিনিস হবে। আমাকে আই থিঙ্ক সেকশন এরই হবে, আই ডোন্ট নো ছেলেটার নাম কোন সেকশন আমার মনে নেই, ও যদি থাকো তাহলে তো ভালোই। আমাকে যখন প্রশ্ন করছে যে স্যার এনার্জি পার টাইম কিন্তু কেন এরকম দুই ভাগ করে করে দিলেন, এটা তো এনার্জি পার টাইম দিলেই হইতো। এটা কারণটা হচ্ছে যে এতক্ষণ যে আমরা এনার্জির ইকুয়েশনটা ডেভেলপ করলাম, পি বাই গামা প্লাস জেড প্লাস ভি স্কোয়ার বাই 2g, এই প্রত্যেকটা ফর্ম হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট এনার্জির কম্পোনেন্ট পার ইউনিট ওয়েট কিন্তু, ঠিক আছে? আর ওয়েট পার টাইম হচ্ছে ওয়েট ফ্লো রেট, যেটা আমরা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম। সো আমাদের টার্মগুলো এইভাবে বলে আমরা অ্যাকচুয়ালি এই টার্ম অনুযায়ী আমরা লিখতেছি, এবং সেক্ষেত্রে আমরা এই টোটাল হেডকে তুমি যদি ওয়েট ফ্লো রেট দিয়ে মাল্টিপ্লাই করো, তাইলে তুমি হচ্ছে পাওয়ার পাবা। আর ওয়েট ফ্লো রেটকে আমরা কি গামা বা কিউ, গামা ইন্টু কিউ দিয়ে লিখতে পারি, কারণ কিউ হচ্ছে কি ভলিউম ফ্লো রেট বা ডিসচার্জ। সো তুমি যদি কোনো একটা ফ্লোয়িং ফ্লুইডের সিস্টেমে টোটাল হেডটা বের করতে পারো, এবং তুমি কত ফ্লোতে পানিটা এন্টার করতেছে, ফ্লো রেটটা জানো, সেটা পানি হোক অন্য লিকুইড হোক, তার গামা জানো, তাইলে ওই ফ্লুইড থেকে তুমি কি পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারবা সেটা তুমি বের করতে পারবা। তুমি যদি এফপিএস ইউনিটে থাকো, তাহলে এই গামা এইচ কিউ বা কিউ এইচটাকে 505 দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি হর্স পাওয়ারে ক্ষমতা পাবা, আর 1000 দিয়ে ভাগ করলে তুমি কিলোওয়াটে ক্ষমতা পাবা। এই ইকুয়েশন দিয়ে তোমার অ্যাজ অফ নাও, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, হাইড্রো পাওয়ার বা যে কোনো জায়গাতে যখন পাওয়ার জেনারেট করা হয়, কিংবা তুমি কোন পাম্পটা দিবা, যেটা বললাম যে ধরলাম বিজয় সরণি থেকে আমি চাই যে কারওয়ান বাজার পর্যন্ত যতগুলা বিল্ট এনভায়রনমেন্ট আছে, অ্যাজ ইন ইউনিভার্সিটি, হসপিটাল, স্কুল, অনেক কিছু কিন্তু এখানে, মানুষের বাসা, দোকান, হ্যাঁ, রিপেয়ারিং শপস, নেম ইট। সো প্রত্যেকটাতে আমি চাই যে তোমার প্রপার পরিমাণে পানি চাক, তাই না? তার মানে কি আমার পাম্পটাকে, পাম্পের যে ক্ষমতা, পাওয়ারটা, এটা আমাকে খুব খুব পারফেক্টলি মেজার করতে হবে।
হ্যাঁ, কারণ এগুলোর সাথে সবকিছু সম্পর্ক আছে। আমার ঠিক মতো পানি না পেলে আমার স্কুল বা ইউনিভার্সিটি এগুলোতে গুড এনভায়রনমেন্ট আমি এনশিওর করতে পারবো না। তোমরা অসুস্থ হবা, তোমরা ঠিক মতন আনন্দে থাকবা না, আনন্দে না থাকলে কিছুই হবে না। সেকেন্ড জিনিস কি, তোমার বাসা বাড়ি এগুলো সব জায়গায় আমরা চাই যে অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ সার্ভিসেস প্রোভাইড করতে। সো এই পাম্পের যে এনার্জিটা কি হবে, বা তুমি যদি বাংলাদেশে যেমন কাপ্তাই খুব বেশি আমাদের টোটাল এনার্জির জন্য কাপ্তাই, আমরা তো আসলে এত উঁচু পাহাড়ি দেশ না, হ্যাঁ, কিন্তু তারপরে যদি তুমি থাকে না বাড়াইতে চাও কমাইতে চাও বা অন্য কোনো নদী থেকে আসলে আমরা হাইড্রো পাওয়ার জেনারেট করতে পারি নাকি, তাই না? এই ইনিশিয়াল এস্টিমেট গুলা কিন্তু তুমি এই ইকুয়েশন দিয়ে করতে পারবা। এবং হাইড্রো পাওয়ার ইজ ভেরি ক্রুশাল। I came across this one World Bank report, তোমাদের যাদের আগ্রহ থাকে জাস্ট সার্চ করবা দে হাইড্রো পাওয়ার ডিজাইন কনসিডারেশন ওয়ার্ল্ড ব্যাংক, তাহলে দেখবো আমি দেখলাম 2024 বা 22-এর একটা রিপোর্ট যেখানে ওরা অ্যাকচুয়ালি ডিজাইন কনসিডারেশন বা কোথায় কিভাবে কি চিন্তা করে তোমার এই ধরনের হাইড্রো পাওয়ার গুলাকে সেট করা হয় সেগুলো মোটামুটি ওরা কিছুটা আউটলাইন করে দিছে। সো যদিও ইকুয়েশনটা ছোট, বাট যেটা বললাম যে তুমি যদি কুইকলি এস্টিমেট করতে চাও কোথায় কি হবে সেটা করতে পারো। আই উইশ তোমাদের এই কোর্সটাতে হয়তো বা সম্ভব হবে না, বাট যদি এমন হতো যদি আমি একটা ক্লাস প্রজেক্ট তোমাদেরকে দিতে পারতাম যে নট প্র্যাকটিক্যাল, মোর লাইক থিওরিটিক্যাল কনসিডারেশন নিয়ে তোমরা বিভিন্ন জিনিস চিন্তা করে আসতে পারো, তাহলে ভালো হতো। এবং আরেকটা জিনিস যে যে তোমাদের জব সেক্টর কিন্তু তোমার এই মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক গুলা কিন্তু প্রচুর পরিমাণে সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করে, whether you know it or you don't know it. সো তোমাদের উচিত, যাদের আগ্রহ এখন থেকে বা যারা অ্যাকচুয়ালি প্রফেশনালি সাকসেসফুল হতে চাও, উচিত হচ্ছে এই ইয়ার থেকেই তোমাদের জব ফিল্ড নিয়ে চিন্তা করা। কেন? কারণটা হচ্ছে তুমি দেখবা যে অ্যাকচুয়ালি তুমি যাদের সাথে গিয়ে কাজ করতে চাও তারা কি ধরনের সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করে, তাদের কোয়ালিফিকেশনস কি। ইউ ক্যান ফাইন্ড ইট আউট, ইউ গো জাস্ট লিঙ্কডইন অর ফাইন্ড দেম ইন দেয়ার ওয়েবসাইট অর সামওয়্যার এলস, বা কি ধরনের কাজ করে। তো যেটা আমি তোমাদেরকে বললাম, ওয়ান এডিশনাল থিং এই থিওরি থেকে বাস্তব জীবনের, সেটা হচ্ছে আইডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, তোমার এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টার আমেরিকান আইএডিবি, বা আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওরা কিন্তু তোমার প্রচুর পরিমাণে সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করে। এটার মূল কারণটা হচ্ছে যে তোমার ওরা কি করে, আমাদের বিভিন্ন দেশগুলোকে ওরা ঋণ দেয় বা whatever যা মন চাই করে, মানে আমাদের দেশগুলো থেকে চাই উন্নয়ন হোক বা ডেভেলপমেন্ট হোক। ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, তাই না? সেইগুলোর টাকাটা কি সরকারকে দেয়, সরকারি সংস্থাগুলোকে দেয় যারা এই কাজগুলো করবে। সরকারি সংস্থা বেসিক্যালি এই কাজগুলা ঠিকাদার বা কনসালটেন্ট বা কন্ট্রাকচুয়াল কাউকে দেয়, তাই না? কিন্তু এই যারা মূল লোনটা দিচ্ছে ব্যাংকগুলা, তাদের ব্যাংকগুলোর মধ্যে তারা কিছু এক্সপার্ট সিভিল ইঞ্জিনিয়ার রাখে যারা পুরা চেইন অফ কমান্ডটাকে ফলো করে যে অ্যাকচুয়ালি কি ঠিকভাবে করা হচ্ছে কিনা বা কিভাবে করা উচিত। ঠিক আছে, অনেক ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি ওরা নিজেরাও হয়তো বা তোমার ডিপেন্ডিং অন হাউ দ্য কন্ট্রাক্ট ইজ মেড, অনেক ক্ষেত্রে তারা হয়তো বা বলতে পারে যে না, আপনাদের যখন এলজিডি করবে আমরা তখন এইটাতে দেখবো, আমরা গিয়ে দেখবো যে আপনারা কিভাবে করেন, বা আমাদেরও কোনো স্টেক থাকতে পারে। এনিওয়ে, সো দিস ইজ ওয়ান মোর থিং যেটাতে পাওয়ার ক্যালকুলেট করা যায়। এবং যেটা বললাম যে তোমরা যারা আগ্রহ আছে বা তোমরা এই রিলেটেড ক্যারিয়ারে থাকতে চাও, তারা এই ধরনের রিপোর্টস গুলা পড়ে দেখতে পারো, একটু নাড়াচাড়া করে দেখতে পারো। সো ইউ ক্যান সি যে কিভাবে তোমাদের এই আজকের যেসব থাকে না, একটা সপ্তাহান্তে শনিবারে ছুটির দিনে তোমরা 7টা থেকে 8টা পর্যন্ত বসে বসে সময় কাটাচ্ছ, তাই না? এই সময়টার কি অ্যাকচুয়ালি কোনো কাজ আছে নাকি? হ্যাভিং সেড দ্যাট, দ্য ফাইনাল পার্ট, এটা কি পড়াবো নাকি পড়াবো না? পড়াবো নাকি পড়াবো না? আরো 5 মিনিট Yes, বেশি sir. পড়াবো নাকি পড়াবো না? ওকে, ইয়েস স্যার, Yes, sir. মিথিল আমিন বলছি। স্যার আজকে আচ্ছা। পর্যন্ত থাকবে। আচ্ছা, ওকে, ধরো আমি একটা ছোট ভোট করি আরো। আচ্ছা, 2জন ইয়েস বলছে। আচ্ছা, যারা স্যার পড়াবো ইয়েস না, বল স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলো, প্রশ্ন করো। ইয়েস স্যার, যেই ম্যাথটা করলাম 4.1 এর, ওই যে ফার্স্টে যে ম্যাথটা, ওইটাতে হচ্ছে গামার ভ্যালু তো একই নিলাম, মানে দুইটার জন্য তো স্পেসিফিক ওয়েট গামা গামা যেটা ওইটা তো একই ভ্যালু ধরছি আমরা। তাহলে আমরা জি। কেন গামা 1 এবং গামা 2 ইকুয়েশনে ধরে নিলাম? তাহলে কি যখন আমরা একটা পাইপ দিয়ে ফ্লুইড ফ্লো করব তখন কি দুইটা ফ্লুইড বা তিনটা ফ্লুইড, একাধিক ফ্লুইড থাকতে পারে, এই জন্য কি গামা 1 গামা 2 ধরছি? সো ইয়েস, তোমার প্রশ্ন ঠিক এবং উত্তরও ইয়েস।
এটার মূল জিনিসটা হচ্ছে যে যদি কোনো কারণে তোমার এই যেই স্পেসিফিক ওয়েট বা যেই ডেনসিটি লিকুইডটা তোমার সেকশন 1-এ ছিল কিন্তু সেকশন 2-তে গিয়ে একই ডেনসিটি নাই, কোনো কারণে যদি এটা হয়, তাই না, চাপ তাপ কত কিছুর কারণে ডেনসিটি বদলাতে পারে না, বা ধরো আরেকটা হইতে পারে যে অন্য আরেকটা লাইন দিয়ে তোমার পানি ঢুকলো, সেই পানিটা হয়তো ময়লা পানি, বা সেই পানিটার তোমার ক্লোরিনেশন বা তোমার থিকনেস ডিফারেন্ট। কারণ এই কোয়েশ্চেনটা শুধু যে তোমার ওয়াটার ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লাই করবে তা না, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য কিন্তু তুমি বার্নলিস থিওরেম ইউজ করতে পারবা, যেখানে কি ডিফারেন্ট থিকনেসের তোমার স্লাজ, ময়লা পানিটাকে বলে স্লাজ ইঞ্জিনিয়ারিং ভাষা, স্লাজ বা ভারী ময়লার পানিকে বলে স্লাজ, পানি আসতে পারে। সো কোনো কারণে যদি গামাটা বদলায় যায় তাইলে তুমি গামা 1 গামা 2 হবে, বাট এই ক্ষেত্রে কি গামার অ্যাকচুয়ালি কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য বেসিক্যালি দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার বেসিক্যালি জেনারেল ফর্ম, যেটাতে কি তুমি সবাইকে আনতে পারবা, তারপরে তুমি তোমার কেসে এটাকে ছোট বড় করতে পারবা। ঠিক আছে? জি স্যার। ওকে, প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আর কারো প্রশ্ন আছে আগের অঙ্ক নিয়ে বা এনিথিং? ওকে, না থাকলে লেট মি ভেরি কুইকলি, এটা তোমাদের কিছুটা তোমার ধরে নাও যে আগ্রহ নিয়ে মানে অতিরিক্ত এখান থেকে পরীক্ষায় প্রশ্ন না দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এটা একটু থার্মোডাইনামিক্সের একটু সাইন্টিফিক জায়গা থেকে আসে। আমি জাস্ট তোমাদেরকে একটু বলে দিই, খুব বেশি সময় নিব না। আর কারো যদি খুব বেশি আগ্রহ না থাকে চলে যেতে পারো, আমার মনে হয় না এখানে। আর অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি না, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আজকের ক্লাসে নিব না, কারণ আজকের ক্লাসটা ধরে নিচ্ছি যে তোমরা কোট এন্ড কোট জ্ঞান অর্জনের জন্য আজকের ক্লাসটা করতেছো। এনিওয়ে নেক্সট ক্লাসে নিব। সো সাধারণত যদি আমরা যেটা বললাম যে যদি কোনো মেশিন দুইটা সেকশনের মধ্যে না থাকে, অর্থাৎ বিজয় সরণিতেই পাম্পটা আছে, বাট বিজয় সরণি থেকে কারওয়ান বাজার পর্যন্ত আমার কোনো মেশিন নাই, এবং ধরে নিচ্ছি যে এখানে ফ্লোটাও আলফা যদি 1 ধরি, খুব বেশি চেঞ্জ হয় না, তাহলে আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, সাধারণত দেখা যায় যে তোমার কম্প্রেসিবল ফ্লুইড, গ্যাস বা ভেপারের ক্ষেত্রে, ধরলাম কোনো গ্যাসের লাইন যাচ্ছে বা গ্যাসের পাইপের ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারবো, সাধারণত দেখা যাচ্ছে যে কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে গামার মানটা খুব কম হয়। সেক্ষেত্রে পি বাই গামার মানটা তোমার অনেক বেশি হয় দেন দ্য রেস্ট অফ দ্য টার্মস। এই ইকুয়েশনের অন্য টার্মগুলোর চেয়ে যেহেতু কম, শুধুমাত্র এইটা তো জেনারেল ফর্ম অফ দি ইকুয়েশন, বাট যখন কম্প্রেসিবল ফ্লুইড ইউজ করি তখন কম্প্রেসিবল ফ্লুইডের স্পেসিফিক ওয়েট অথবা ডেনসিটির মানটা এত কম হয় যে বাকি টার্মগুলোর চেয়ে প্রেসার হেডের মানটা বা পি বাই গামার মানটা অনেক বেশি হয়, সিগনিফিকেন্ট হয়, আনলেস আমি এটা জানি। এবং দেখা গেছে যে এত বেশি হয় যে অনেক ক্ষেত্রে আমরা এই Z1 আর Z2 কে আমরা নেগলেক্টই করতে পারি, কারণ হয়তো বা উচ্চতা 3 মিটার থেকে 3.1 হয়েছে, তার মানে উচ্চতা চেঞ্জ হয়েছে 0.1, কিন্তু প্রেসারের টার্মটা হয়তো বা ধরো তোমার 2000, তা না? 2000-এর সাপেক্ষে এর টার্মটা খুব বেশি এমন হয় না, এবং সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে ইগনোর করতে পারি। তখন দেখো এই ইকুয়েশন, এবং যদি ধরলাম কোনো হিটও যদি আচ্ছা হিট থাকুক, যদি ধরি যে এই টার্মটা Z1 আর Z2 কে আমি ইগনোর করতে পারতেছি, তখন এই প্রেসার হেডের টার্মটা আর ইন্টারনাল এনার্জির টার্মটাকে আমরা একসাথে একটা টার্ম দিয়ে ইউজ করি, যেটাকে বলে এনথালপি। এটা এনট্রপি না, আমরা যেটা সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট ফিজিক্সে পড়ছিলাম সেটা না, ইটস থার্মোডাইনামিক টার্ম। এনথালপি বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে কোনো একটা সিস্টেমে, থার্মোডাইনামিক সিস্টেমে টোটাল এনার্জিকে এনথালপি দিয়ে প্রকাশ করা হয়, যে এনথালপি এত মানে হচ্ছে টোটাল সিস্টেম এনার্জি এত, এবং সেই এনার্জি দিয়ে কতটুকু হিট বা তাপের কাজ হতে পারে সেটা আমরা বের করতে পারি। সেক্ষেত্রে এই ইকুয়েশনটা আমরা সিম্পলিফাই করতে পারি যে H1 বার প্লাস V1 স্কোয়ার বাই 2G QH প্লাস H2V স্কোয়ার বাই 2G, তাই না? সো কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে, গ্যাস বা ভেপারের ক্ষেত্রে যখন তোমার গামার মানটা অনেক বেশি হয়, আমরা জেনারেল ফর্ম অফ দি এনার্জি ইকুয়েশনকে খুব সিম্পলিফাই করে আমরা এই ফর্মে আনতে পারি, যেখানে H1 বা H বারটা রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার ইন্টারনাল বা টোটাল এনার্জি অফ দ্য থার্মোডাইনামিক সিস্টেম, উইচ ইজ বেসিক্যালি যে আমার থার্মাল এনার্জি ইন্টারনাল এনার্জি কতটুকু হইতে পারে। হ্যাঁ, তার মানে কি এখানে প্রেসার পি বাই গামা দিয়ে একটা কাজ হওয়া সম্ভব, প্রেসারের কারণে একটা কাজ করতে পারবো। তোমাকে যদি আমি পিছন থেকে একটা প্রেসার দিই, তাহলে কি তুমি সামনে আগাবা? তুমি সামনে আগানো মানে হচ্ছে কি, আমার ফোর্স দেওয়ার কারণে তোমার একটা ডিস্টেন্স ট্রাভেল হয়েছে, F×D, ইট মিনস একটা কাজ হয়েছে, তাই না? কাজ বলতে বোঝাচ্ছি সাইন্টিফিক কাজ, ওয়ার্ক W = F×D।
F is equals to pressure into area. Pressure into area into D হচ্ছে তোমার total work done. So এই টার্মটা আনার কারণে আমরা বেসিক্যালি ফ্লুইড সিস্টেমে ডিফারেন্ট জায়গাতে তোমার থার্মোডাইনামিক সিস্টেমে যে জায়গাতে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, যে টেম্পারেচারের কারণে কি ধরনের হতে পারে, সেই জায়গাতে আমরা এনথালপি টার্মটা আনতে পারি। হ্যাঁ, সো এই এনথালপিটা তোমার এই ওয়েতে ক্যালকুলেট করা যায়। আরেকটা হচ্ছে তোমার ইউ প্লাস পিভি, যেখানে ইউ হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি, আর পি হচ্ছে তোমার প্রেসার, ভি হচ্ছে ভলিউম, পিভি। হ্যাঁ, সো এই এনথালপিটা যদি তোমার পজিটিভ হয় কোনো সিস্টেমে, ডেল এইচটা, যে আমার সিস্টেমটা অ্যাকচুয়ালি তোমার কিছু হিটকে অ্যাবজর্ভ করতে পারতেছে, তার মানে কি শুরুর এনথালপি চেয়ে শেষের এনথালপি বেশি, তার মানে ওই সিস্টেমটাকে, আমাদের যেই থার্মোডাইনামিক সিস্টেম, সে সিস্টেমটাতে হিটটা অ্যাবজর্ভ করতে পারে। আর যদি নেগেটিভ এনথালপি হয়, যেটাকে অনেক সময় বলি এক্সোথার্মিক, এগুলো বইয়ে মনে হয় নাই, থাকতেও পারে, একটু চেক করে দেখতে পারো। আমি নিজের একটু আগ্রহ থেকে বা খুঁজতে খুঁজতে এগুলো পেয়ে গেলাম। এইটা কোথায় লাগবে তোমাদের জীবনে, যে কারণে আমি এই জিনিসটা আনতেছি, কারণ হচ্ছে আমি রিসেন্টলি লাস্ট গত বছর থেকে শুরু করে আমি এখন অ্যাকচুয়ালি গত বছর না, মোস্ট লাইকলি গত বছরে থেকে এটা দেখা শুরু করছি, বাট এই বছর থেকে আমি দেখতেছি যে তোমার যত বড় বড় ডেটা সেন্টার্স, অ্যাজ ইন মাইক্রোসফটের কিংবা ফেসবুকের বা অ্যামাজনের অথবা তোমার ওপেন এআই এর, মানে চ্যাট জিপিটি যারা বানাইছে, এরা সবাই এখন তোমার বেসিক্যালি কি তোমার এআই এর এই যে তোমার বিশাল বিশাল মডেলগুলো রান করার জন্য তোমার বিশাল বিশাল সিরিজ অফ কম্পিউটার্স লাগতেছে, যেটা তোমার একটা শহরের সমান, কি বলে, ছোটখাটো একটা ধরো এলাকার সমান ধরো ডেটা সেন্টার গুলা করতেছে। তো এই ডেটা সেন্টার গুলাকে তোমার এত পরিমাণ হিট জেনারেট হয় যে তোমার এটাকে একটা কুলিং সিস্টেম মধ্যে রাখতে হয়। এটার মধ্যে অনেক, যেমন ছোট ডেটা সেন্টারে আমি দেখতাম যে তোমার চারপাশ দিয়ে তোমার হয়তো বা পানি ফ্লো করাচ্ছে, কোনো পাইপের মধ্যে দিয়ে পানি ফ্লো করাচ্ছে, যেটা তোমার হিটটাকে অ্যাবজর্ভ করে নিতে পারে। তাইলে আমার কি, আমার কম্পিউটারটা গুলা টেম্পারেচার ফিক্স থাকে, টেম্পারেচার বাড়ে না। হ্যাঁ, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটাও ধরো রিসেন্টলি কিন্তু নিউক্লিয়ার রিলেটেড আমাদের এনার্জির চাহিদা এত বেড়ে গেছে। তুমি চিন্তা করো যে তোমার বাবার জন্য কিন্তু তোমার ফ্যান, লাইট আর টিভির পাওয়ার থাকলে, ধরলাম টিভিও নাই, ধরলাম ফ্যান আর লাইটের পাওয়ার থাকলে কিন্তু তোমার বাবা বড় হয়েছে। কিন্তু তোমার দেখো, ফ্যান, লাইট, তোমার মোবাইলের চার্জ লাগবে, তোমার ল্যাপটপের চার্জ লাগবে, তোমার যদি স্মার্ট অন্য ডিভাইস থাকে সেটার চার্জ লাগবে, তুমি ইউনিভার্সিটিতে বা যদি নিজের বাসায় এয়ার কন্ডিশনিং থাকে সেটার জন্য তোমার পাওয়ার লাগবে, এনার্জি লাগবে, তাই না? তো এখন কিন্তু গ্লোবালি সব দেশই কিন্তু এনার্জির এত চাহিদা মেটানোর জন্য ওরা কি চিন্তা করতেছে, যে এটা করি সেটা করি, এটা করি সেটা করি, যেমন একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটা টার্কি তোমার ওরা অলরেডি শেষ করে ফেলছে। আমাদের দেশে একটা হচ্ছে, আল্লাহ জানে কবে হবে, কিন্তু আমরাও চিন্তা করতেছি। তো এই ধরনের জায়গাগুলোতে তোমার সাধারণত তোমার ওয়াটার রিসোর্সেস বা সিভিল ইঞ্জিনিয়ার কে নেওয়া হয়। তাদের একটা এক্সপার্টিস ওরা দেখে হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি এই ধরনের কুলিং সিস্টেম নিয়ে তোমার কোনো জ্ঞান আছে নাকি। সো ওই সকল ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি এই এনথালপিটা আমার সাধারণত দরকার হয়। যে আমরা জানতে চাই যে বিজয় সরণি থেকে কারণ বাজার পর্যন্ত যদি আমার ধরলাম যে বিশাল 1-1.5 কিলোমিটার জায়গা জুড়ে যদি 1 কিলোমিটার স্কোয়ারের তুমি যদি একটা ডেটা সেন্টার তৈরি করো, হ্যাঁ, তাইলে সেটাতে যদি আমি কুলিং সিস্টেম বা হিটিং সিস্টেম ঠিক রাখতে চাই, ফর দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য ডেটা সেন্টার, এটা কি হিট অ্যাবজর্ভ করতেছে নাকি হিট যাচ্ছে, তাই না? কারণ তোমার তো পানি তো ফ্লো করতেছি, হ্যাঁ, কারণ পানির ফ্লো এর মাধ্যমে আমরা কি সিস্টেমটাকে, ডেটা সেন্টারটাকে বা পাওয়ার নিউক্লিয়ার যেসব রিঅ্যাকট্যান্ট থাকতেছে সেটাকে আমরা ঠান্ডা রাখতেছি বা টেম্পারেচার ফিক্সড রাখতেছি। তো সেই জায়গাগুলোতে তোমার এই এনথালপিটা ব্যবহার হয়। With that, that is the end of today's class and I will see you tomorrow morning. তোমাদের আগামীকালকে রবিবারের যে ক্লাসটা যে সময় হওয়ার কথা ঠিক সেই সময়ই হবে। প্লিজ কাম অন টাইম। আর হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স হবে, আজকের ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স নাই। কারো কোনো প্রশ্ন যদি থাকে, আমি হিয়ার ফর আ মিনিট অর টু। আর যদি কারো প্রশ্ন না থাকে, ক্লাস শেষ। যদি প্রশ্ন থাকে আমি এখানে 1-2 মিনিট বসলাম। মিথিল আমিন, ইয়েস প্লিজ গো হেড। স্যার, থার্মোডাইনামিক্স এর একটা প্রশ্ন ছিল, সেটা হলো ওপেন যখন সিস্টেম থাকে তখন অনেক সময় যে ইন্টারনাল যে আমাদের শক্তি আছে তার বদলে আমরা এনথালপি আর কি ইউজ করা হয়, ওটা কেন করা হয়? আচ্ছা, সো এখানে একটা জিনিস, ওপেন সিস্টেম বলতে কি বোঝাচ্ছ? ওপেন সিস্টেম বলতে কি যে মানে শক্তি আর মাস আর কি সে চেঞ্জ হবে আর কি, ইন্টারচেঞ্জ হতে পারবে। শক্তি আর মাস হচ্ছে ইন্টারচেঞ্জেবল। আচ্ছা, সেটাকে ওপেন সিস্টেম বলতেছো। সেখানে কার এনথালপি দরকার হয় সেটা বলতেছো? জি স্যার। আচ্ছা,
শক্তি আর মাস হচ্ছে বদলাবে, সেখানে সেটাকে ওপেন সিস্টেম বলতে সেখানে কেন এনথালপি ব্যবহার করা। সো এই সকল এই ধরনের কন্ডিশনে টু দ্য বেস্ট অফ মাই নলেজ, কারণ আমি ওপেন সিস্টেম বলতে আমার মাথায় কমন প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে তোমার ওপেন চ্যানেল ফ্লো, উইচ ইজ হোয়াট উই সি, নদী, নালা, খাল, গাছ, কি বলে তোমার সমুদ্র কিংবা মোহনা, এইসব জায়গাতে। বাট তুমি যেটা ওপেন সিস্টেম বলতেছো, সাধারণত তোমার এই এনথালপিটা দরকার হয় যেসব জায়গাতে আমাদের ফ্লুইডের টেম্পারেচারটা আমাদের জন্য প্রয়োজনীয়। শেষ। The only places it is required where we need to know about the heating or cooling of the control volume. এবং সেক্ষেত্রে I'm going to take you back to a couple of lectures earlier, যখন চ্যাপ্টার 3 শুরুতে আমি বলছিলাম যে আমরা ফ্লোয়িং ফ্লুইডের ক্ষেত্রে প্রথম চিন্তা ছিল ল্যাগ্রেঞ্জের। ল্যাগ্রেঞ্জ কি বললো যে আমরা লেটস ফলো পার্টিকেলগুলোকে ফলো করি। আর অয়েলার বললো যে পার্টিকেলগুলোকে ফলো না করে আমরা একটা কন্ট্রোল ভলিউম নিয়ে চিন্তা করি, এবং সেই কন্ট্রোল ভলিউমের মধ্যে কিভাবে কি বদলায় না বদলায়। সো দেখো আমাদের সমস্যাগুলোর মধ্যে সমস্যা কি, মানে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফ ইস্যুগুলোর মধ্যে কিছু জায়গাতে ফ্রিকশন উইল কজ এন ইস্যু, যে আমার পাইপের ম্যাটেরিয়াল কি দিয়ে বানানো হয়েছে, পাইপটাকে ঠিক মতন ফ্লো করতেছে কিনা, বা ফ্রিকশন কতটুকু হচ্ছে না হচ্ছে, তাই না। আমাদের সেক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে ফ্লুইডের ভেলোসিটি অথবা ফ্লুইডের চাপ, যে আমি পানি খুললে সেই চাপে পানিটা পাচ্ছি কি পাচ্ছি না, কাজ হচ্ছে কি হচ্ছে না। বা যে সকল প্রবলেমের ক্ষেত্রে তোমার আমাদের ফ্লোয়ের হিট নিয়ে আমাদের ইম্পর্টেন্ট, সেই ধরনের কেসেস তোমার এনথালপিটা is much needed. হ্যাঁ, সেটা যদি ওপেন সিস্টেম হয় ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম হলে ক্লোজ সিস্টেম। I hope I were able to answer some of your questions. হ্যাঁ, Yes, sir. আর কার কোনো প্রশ্ন? All right, class শেষ. Thank you very much. I see you tomorrow. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম।